এভাবে কাঁপছো কেন রসগোল্লা? তুমি জানো তোমার এই কাঁপাকাঁপি আমাকে কিভাবে উত্তেজিত করে? তুমি কি জানো তুমি না বললেও তোমার দেহ আমাকে কি বলে? প্রীতমের এমন ভয়াবহ নেশাগ্রস্ত কণ্ঠে শ্বাসরুদ্ধ হয়ে এলো ইনার। প্রীতম আবারও একইভাবে বলল। বলো না, শুনবে কি বলো? কি কি? প্রীতম ইনার ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল। ইউ ডোন্ট স্পিক বাট ইয়োর বডি স্ক্রিমেড ইট মি প্রীতম স্লোলি ইট মি প্রীতম হার্ডলি। ইনার বসা থেকে উঠে শক্ত করে চাপটে ধরল প্রীতমকে, কাপা কণ্ঠে বলল। আমার ভয় করছে। প্রীতম হাসল। মিলাজের ফিতা একটানে খুলে ফেলে বলল। কিসের ভয়? ইনায়া তুতলিয়ে বলল। আমার তোমাকে ভয় করছে। কেন জানি মনে হচ্ছে তুমি আমার সাথে অন্য কিছু করবে। ইনায়া কথা শেষ করার আগে প্রীতম তাকে ঘুরিয়ে পাশের দেয়ালে চেপে ধরল। তার দুপাশে হাত রেখে বাহুবন্ধনে আবদ্ধ করল। চোখে চোখ রেখে উত্তপ্ত কণ্ঠে বলল। একদম ঠিক ভেবেছ। আজ তোমার সাথে অন্য কিছু করব, একদম নতুন কিছু, এমন কিছু যা তুমি কোনোদিন ভুলতে পারবে না। আজকের রাতের এক একটা সেকেন্ড আজ থেকে তোমার নিগুড় রাতের শুরু রসগোল্লা। আজ থেকে তোমার রাত হবে শুধুই প্রীতমময়। আজ থেকে তুমি প্রতি রাতে তোমাতে আমার বিচরণ হবে। ইনায়া প্রীতমের কথার গভীরতায় লজ্জায় নুয়ে গেল। প্রীতম ইনায়াকে লজ্জা পেতে দেখে কপালে কপাল ঠেকিয়ে ব্যাকুল কণ্ঠে বলল। তোমাকে কতদিন বলেছি রসগোল্লা, তোমাকে লজ্জা হইতে দেখে আমার নিজের উপর কন্ট্রোল থাকে না। এমনিতেই তো মরবে, তাহলে এত তাড়া কিসের? ধীরে সুস্থ মরো। ইনায়ের হাতে পায়ে কাঁপন ধরেছে। সে অক্সিজেনের অভাব বোধ করল। প্রীতমের হাত থেকে বাঁচতে কাপা কণ্ঠে বলল। আপনি এত লুচু কেন? ইনায়ের কথায় প্রীতম ভুরু বাঁকালো। শাড়ির ফাঁক গলিয়ে উন্মুক্ত উদরে স্লাইড করতে করতে বলল। ছি বউ, বাসর রাতে নিজের ভার্জিন স্বামীর নামে এমন অপবাদ উপরালা সইবে না। ধরলাম না, ছুইলাম না, খেলাম না, এর মধ্যে লুচুর ট্যাগ পেয়ে গেলাম। প্রীতম লাগাম ছাড়া কথায় ইনায়ের গলা শুকালো। জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে কাপা কাপা কণ্ঠে বলল। আপনি আপনি প্রীতম পেট চেড়ে ইনায়ের কম্পনরত ঠোঁটে বৃদ্ধাঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলল। বলো আমি কি? ইনায় ঢোক গিলে বলল। আপনি অনেক কিছু। বাসর রাতে স্বামীরা তাদের নতুন বউদের কত কিছু গিফট দেয়, আর আপনি একটা বাসি ফুল পর্যন্ত দেননি। ছে! ইনায়ের কথায় প্রীতমের ঠোঁটের বক্র হাসি আরও প্রসারিত হলো। সে আরও একটু ঘনিষ্ঠ হয়ে দুষ্টু হেসে বলল। তোমার কি এই প্রীতম শিকদারকে ছোট লোক মনে হয় রসগোল্লা? ইনায় অবাক হলো। সে কি বলবে, আর এই লোক কি বলছে? প্রীতম ইনায়কে তুলতুলে ফুলফুলে গালে হালকা কামড় বসিয়ে বলল। বাসর রাতে বউকে সোনা দানা ফুল পাতা এসব ছোট লোকেরা দেয়। এসব ছোট লোকই গিফট আমি আমার বউকে দেব না। প্রীতম শিকদার ইজ ডিফারেন্ট, আর গিফটও ডিফারেন্ট দেব। ইনায় কৌতূহল হলো। প্রীতম আবার বলল। আমার বউকে আমি এমন গিফট দেব যার অন্যরা সৎ সাহস নিয়ে বলতেও পারবে না। প্রীতমের কথা ইনার ভুরুয়ের মাঝে ভাঁজ পড়ল। আগ্রহ নিয়ে তাকালো প্রীতমের দিকে। প্রীতম দুষ্টু কণ্ঠে বলল। বাসর রাতে তোমার সবচেয়ে বড় গিফট হিসেবে তোমাকে তোমার পর একদম পিওর ভার্জিন আন্ড্রে প্রীতম শিকদার গিফট করলাম। প্রীতমের কথায় ইনায়া চোখ গোল গোল করে তাকালো। প্রীতম ঠোঁট কামড়ে হেসে বলল। আমার কথা বিশ্বাস হচ্ছে না বউ? আচ্ছা তাহলে এক্ষুনি একবার টেস্ট করে দেখো। প্রীতমের কথা ইনায়া তাজ্জব বনে গেল। প্রীতম বাঁকা হেসে ইনায়ের কাপা হাতটা নিজের শার্টের বোতামে রেখে বলল। না বউ, তোমার ব্র্যান্ড নিউ গিফট আনবক্স করো। ইনায়া তাড়াহুড়ো করে হাত সরিয়ে নিতে নিতে বিড়বিড় করে বলল। আস্তাগফিরুল্লাহ, নির্লজ্জ পুরুষ মানুষ। ইনায়ের বিড়বিড় করে বলা বাক্য প্রীতম শুনে নিল। ইনায়াকে ঘুরিয়ে তার উন্মুক্ত চুলে মুখ ডুবাতে ডুবাতে বলল। বউয়ের কাছে যারা লজ্জা পায় তারা বংশের বাতি জ্বালাতে পারে না। আর তুমি তো জানোই বউ, প্রীতম শিকদার ইজ ডিফারেন্ট। প্রীতমের ঘন ঘন গরম শ্বাস প্রশ্বাস এসে আস্তে পড়ছে ইনার গায়ে, কাঁধে, গলায়। সে কেঁপে উঠে হার মেনে নিল। ফর্সা পিঠে ঠোঁট বোলাতে বোলাতে অস্থির তৎপর হয়ে উঠেছে প্রীতম। ইনায়া বুঝল আজ তার জন্য সহজ হবে না। প্রীতম তাকে আবার ঘুরিয়ে দেয়ালের সাথে চেপে ধরল। নিজের রক্তিম ঠোঁট জুড়ে ইনার গোলাপি ঠোঁটের কাছে নিতে নিতে বলল। ইয়াম্মি বলেই তুলে তুলে ওষ্ঠে ওষ্ঠে মিলিয়ে দিল। কেঁপে উঠে প্রীতমের পেটের কাছে শার্ট খামচে ধরল ইনায়া। প্রীতম উষ্ণ দীর্ঘ চুম্বন সেরে ধীরে ধীরে গলা বেয়ে নিচে নামাতে লাগলো। প্রীতমের ঠোঁটের এক একটা গভীর চুম্বন ইনার শরীরে শিরশিরানি হাজার গুণ বাড়াচ্ছে। মনে হচ্ছে উত্তপ্ত অগ্নিতে কেউ ক্রমাগত কাঠ কয়লা ফেলছে।
প্রীতম মেঝেতে হাঁটু গেড়ে বসে ইনার পেটের কাছে শাড়ি সরিয়ে দিল। শিহরণের শরীর ছেয়ে গেল ইনার। পা দিয়ে ফ্লোর চেপে ধরে বিদ্যুৎ বেগে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। প্রীতম মুখ তুলে নেশাগ্রস্ত চোখে ইনার এক্সপ্রেশন দেখল। ইনার দেহের মৃদু কম্পন তার শরীরের শিরা উপশিরায় ভালোবাসাকে চিরতরে আপন করে নেওয়ার বাসনাকে তীব্র থেকে তীব্রতর করছে। হাজার প্রীতম নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করবে না। আজ তার মনের কথা শুনবে, ছুঁয়ে দেবে তার প্রিয় রসগোল্লাকে, যতটা গভীরে ছুঁয়ে দেওয়া যায়। তার চোখ মুখে তীব্র উন্মাদনা, তীব্র আসক্তি। সেই তীব্র আসক্তির তাড়নায় ঝড়ের বেগে ইনার ফর্সা মেধহীন পেটে মুখ ডুবিয়ে দিল প্রীতম। দু হাতে ঠেসে চেপে ধরল ইনায়ের কোমর। ইনার সারা শরীর অবশ্যই আসছে। অদ্ভুত অচেনা সব অনুভূতিরা শরীর জুড়ে বিচরণ করছে। এই পুরুষের স্পর্শ সহ্য করা যাচ্ছে না। আবার এই মুহূর্তে এই পুরুষের স্পর্শ ছাড়াও বাঁচা যাবে না। এ কেমন বিষ! পান করলেও মরণ, না করলেও মরণ। ইনায় অনুভূতির তাড়নায় কাবু হয়ে গেল। শক্ত করে খামচে ধরল প্রীতমের চুল। মুখ দিয়ে স্ফুট স্বরে গঙিয়ে উঠল। প্রীতম চোখ মুখ চেনা যাচ্ছে না। কি তীব্র নেশা চড়েছে তার। সে বসা থেকে উঠে ইনায়কে কোলে নিতে নিতে বলল, প্রীতমের ভালোবাসা সবটুকু নিয়ে রাখে প্রমিস করে রসগোল্লা। কাঁদবে না প্লিজ, লক্ষ্মী সোনা। কেঁদো না কেমন? তখন কাঁদলে তো তোমার কথা শুনতে পারবো না, তাই আগে থেকে খুব করে সরে যান। বলে কপালে দীর্ঘ চুম্বন আঁকল প্রীতম। হিনাকে কোলে নিয়ে ফুলে সজ্জিত শুভ্র বিছানায় আস্তে করে শুয়ে দিল প্রীতম। তার ভেতরে এক ধরনের চরম উন্মত্ততা কাজ করছে। সে আবেগের তোড়ে মুখ ডুবিয়ে দিল ইনার সুবাসময় নরম গলায়। ধীরে ধীরে ভালোবাসা খুঁজতে লাগলো ইনার কোমল সত্তায়। জীবনে প্রথমবার কোনো পুরুষের দ্বারা এমন ঘনিষ্ঠ স্পর্শে মুহূর্তে ইনার সমগ্র শরীর ভূমিকম্পের ন্যায় থরথর করে কেঁপে উঠল। অঙ্গ প্রত্যঙ্গে তীব্র কম্পনের সৃষ্টি হলো। কিন্তু প্রীতম উন্মত্ত মরিয়া। সে সেই সব কাঁপুনি আমলে নিল না, বরং ছটফটানি বাড়াতে ইনার দুহাত বেডের সাথে শক্ত করে চেপে ধরল। নিবিষ্ট হলো ভালোবাসাতে। এক পর্যায়ে ব্যস্ত হাতে একটানে ইনার শরীর থেকে আঁচল সরিয়ে দিল। চারপাশে চাঁদের স্নিগ্ধ আলো এসে লুটোপুটি খাচ্ছে বিছানার উপর। আর সেই আলোয় যেন প্রীতম আরো বেশি উন্মাদ, আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠছে। উত্তেজিত হস্তে নিজের সফেদ রঙা শার্টটা এক প্রকার টেনে টুনে খুলে বিছানার এক কোণে ছুঁড়ে ফেলল। শার্টটা সেটাই পড়ে রইল অবহেলায়। আজ আর সে কোনো বাধা মানতে চায় না। মিশে যেতে চায় ইনার অস্তিত্বে। তাকে ছুঁয়ে ছুঁয়ে অনুভব করতে চায়। প্রতিটি নিঃশ্বাসে তার অধীনতা। প্রীতমের শক্তপোক্ত সুগঠিত নগ্ন পুরুষালী শরীরের দিকে চোখ পড়তেই এনার নিঃশ্বাসটুকু আটকে আসলো কণ্ঠনালীতে। গলার কাছে জমে উঠল অপ্রকাশিত লজ্জা। সে লজ্জায় কণ্ঠায় চোখ নামিয়ে নিল। এনাকে লজ্জায় কুণ্ঠিত হতে দেখে প্রীতম তার কানের কাছে ঠোঁট এনে মৃদু হেসে বলে উঠল, আজ তুমি শেষ রসগোল্লা, ডিসপারেটলি নিড ইউর রসগোল্লা। এনার নাজুক কোমল শরীরখানা শিউরে উঠল। সে বিছানা চাদর শক্ত করে মুঠোয় চেপে ধরল। তার সেই শিমুল তুলার মতো দেহখানা প্রীতমের চুম্বনেও ছোঁয়ায় ধীরে ধীরে জেগে উঠছে। চাঁদের আলোয় চোখাচোখি হলো দুজনের। আর তাতে প্রীতম নিজের উপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। রসগোল্লার মতো প্রিয় এই নারীর সঙ্গে সে আজ আর কোনো দূরত্ব রাখলো না। শারীরিক, মানসিক, আত্মিক সব বাধা ছিন্ন করে সে বিচরণ করতে লাগলো এনার দেহের প্রতিটি লোমে লোমে, আবেগের ঘূর্ণিতে। এনার শরীর বারবার কেঁপে উঠছে প্রীতমের স্পর্শে, কখনো আবেগে, কখনো ব্যথায়, কখনো সুখে, কখনো ভালোবাসায়। আজ কোনো নিয়ম নেই, কোনো সামাজিক বালাই নেই, নেই কোনো দূরত্ব। আজ শুধুই ভালোবাসার চরমতম উপলব্ধি। দুটি মন, দুটি প্রাণ, দুটি আত্মা আজ এক বিন্দুতে মিলিত হলো। তারা এক অন্যের অস্তিত্বে পূর্ণতা খুঁজে পেল। ভালোবাসায়, আবেগে, তীব্রতম আকাঙ্ক্ষায় সেই কক্ষের চারপাশের দেয়ালে বাড়ি খেতে লাগলো ভালোবাসাময় মৃদু আর্তনাদ। কপত কপতির গভীরতম মিলনের ধ্বনি যেন বাতাসে মিশে গেল। প্রীতমের সেই গভীর উন্মত্ততা ইনায় বেশিক্ষণ সহ্য করতে পারল না। হঠাৎ করে এই গভীর আবেগে সে প্রীতমের চুল দুহাতে মুঠো করে ধরে কান্না মিশ্রিত কাঁপা কণ্ঠে আর্তনাদ করে ডেকে উঠল, না প্লিজ প্রীতম, ব্যথা লাগছে। কিন্তু প্রীতম যেন সে ব্যাকুল কণ্ঠ শুনলই না। সে ইনার কপালে গভীর চুম্বন এঁকে অধৈর্য, অসহায়, ব্যাকুল কণ্ঠে অজস্র ভালোবাসা মিশিয়ে আদর করে বলল, আমার জান, আমার রসগোল্লা, আমার সোনা বাকে, একটু সহ্য করো না প্লিজ, না হলে আমি মরে যাব। ইনায় চুপ হয়ে গেল, আর কোনো প্রতিরোধ করল না। সে চায় না প্রীতম ব্যথা পাক, কখনোই না। সে ঠোঁট কামড়ে ধৈর্য ধরে নিদারুণ ব্যথা সহ্য করতে করতে চোখের কোনায় জমে ওঠা নোনা অশ্রু গড়িয়ে পড়তে থাকে। যেন নিঃশব্দে এক ভালোবাসার নদী পেয়ে যাচ্ছে। প্রীতমের উন্মাদনা আরও তীব্র হতে থাকে। প্রীতম তার শুষ্ক ঠোঁটে এক টুকরো আলতো চুমু খেয়ে অস্ফুট কণ্ঠে বলে,
আমার রসগোল্লা, 2-1 দিন গেলে সব ঠিক হয়ে যাবে, আর ব্যথা করবে না। আই লাভ ইউ। এনায় কিছু না বলে শুধু শক্ত করে জড়িয়ে ধরে প্রীতমকে, যেন প্রীতমের হাতে তার সর্বস্ব সঁপে দেওয়ার বিশ্বাস। তার ভালোবাসার রজনী যতই গভীর হতে থাকে, ততই ভালোবাসার গভীরতাও বৃদ্ধি পেতে থাকে। আর তাদের শরীরের নিচে অবলায় পৃষ্ঠ হতে থাকে ভালোবাসার প্রতীক চিহ্ন, লাল গোলাপের পাপড়িগুলো। নীরবে সাক্ষী হয় দুজনের ভালোবাসার। গভীর রজনী, শুনশান নীরবতা চারিধারে বিরাজমান, কেবল 2-1টা নিশাচর প্রাণীর বিচরণ। ব্যস্ত জীবগুলোর প্রায় সকলেই বর্তমানে নিদ্রামগ্ন। তবে নিদ্রা শব্দটা যতই ছোট হোক না কেন, তার মর্মার্থ বিশাল। এই ছোট্ট একটা শব্দে নিহিত থাকে অপার্থিব সুখ, শান্তি। তো এই সুখের জিনিসটা সকলে কি আর ছুঁতে পারে? মন মস্তিষ্ক চঞ্চল, চিত্ত চৈতন্য। শান্ত না হলে নিদ্রা আসে না। আর যাদের ভিতরে তুষের আগুন প্রতিনিয়ত ধিকি ধিকি জ্বলে, তাদের জন্য বোধহয় এই জিনিসটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে চিরতরে। তারা শত চেষ্টাও নিষিদ্ধ সুখে অর্জন করতে পারে না। নিদ্রার দেশে পাড়ি দিতে তাদের জন্য উচ্চমাত্রার ঘুমের ওষুধই ভরসা। কিন্তু প্রতিদিন কি আর ওভাবে ঘুমাতে ভালো লাগে? তাই কিছু মানুষ এই গভীর রজনীতেও জেগে থাকে। কেউ দুঃখ বিলাস করে, কেউ জীবনের প্রাপ্তি অপ্রাপ্তির খাতা খুলে বসে। এই রাত কারো কারো জন্য প্রেমের সুখের অতি মধুর, আবার কারো জন্য তিক্ত, বিষাক্ত, যন্ত্রণাময়, বিষাদময়। তাদের কাছে নির্মল দক্ষিণা বাতাসও বিষাক্ত পবন মনে হয়। তেমনি বেশ কিছু মানুষের বসবাস এই শিকদার বাড়িতে। অভিজাত ঐশ্বর্য আর চাকচিক্যে ভরা এই বাড়ির সুখ পাখিটা কবে যে মরে গেছে, তার খোঁজ কেউ রাখে না। এবারে সকলেই মুখোশধারী। প্রতিদিন চলতে থাকে তাদের ভালো থাকার অভিনয়। আকাশের পূর্ণচন্দ্র তার চন্দ্রগোলায় দুহাত ছড়িয়ে ধরনের বুকে নেমে এসেছে। আশেপাশে গভীর রাতে জোনাকি পোকারা রঙিন ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। এই রাতের সৌন্দর্যও থাকে এক অন্যরকম শান্তি, যা নিদ্রামগ্ন বাসিন্দারা কখনোই দেখতে পায় না। পনয় শিকদার বাড়ির বিশাল ছাদের উত্তর দিকে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মাথার উপর 200 বছরের পুরনো বিশাল জাম গাছটা ভুতুড়ে লাগছে। আঙুলের ফাঁকে তার জ্বলন্ত সিগারেট, যেটাতে সে কয়েক সেকেন্ড পর পরই সুকটান দিচ্ছে। হয়তো প্রাণপণ চেষ্টারত ভেতরে জ্বলন্ত দহন কাণ্ডের কিছুটা ধামাচাপা দিতে সিগারেটের তীক্ষ্ণ আগুনটা সবাই দেখতে পায়। কিন্তু ব্যক্তির হৃদয়ে চলতে থাকা বিধ্বংসী সেই দহন লীলা কেউ দেখতে পায় না। মানুষ শুধু মানুষকে ক্ষতবিক্ষত হতে দেখে, যন্ত্রণা ছটফট করতে করতে মরতে দেখে। কিন্তু কেউ দেখে না নীরবে নিভৃত একটা সুন্দর মনকে যন্ত্রণা ক্ষতবিক্ষত হয়ে নিস্তেজ হয়ে যেতে। কেউ শোনে না তার করুণ আর্তনাদ। কেউ দেখে না হৃদয়ের নীরব রক্তক্ষরণ। মানুষ হত্যা করলে খুনের মামলা হয়, হৃদয়ের হত্যা করলে কি হয় না? খুব কি ক্ষতি হতো যদি পোনাইকে তার সুখ পাখিটা দিয়ে দেওয়া হতো? খুব কি ক্ষতি হয়ে যেত যদি তার বিরুদ্ধে নিকৃষ্ট ষড়যন্ত্রটা না করা হতো? খুব কি ক্ষতি হয়ে যেত তাকে স্বাভাবিকভাবে বাঁচতে দিলে? খুব কি ক্ষতি হয়ে যেত তাকে মানুষ থেকে জানোয়ারে পরিণত না করলে? সে তো কখনো কারো ক্ষতি করেনি, কখনো কারোর সাথে পাছে থাকেনি, কিচ্ছু চায়নি। শুধু মন থেকে, প্রাণ থেকে, আত্মার অন্তঃস্থল থেকে মাত্র একজনকে চেয়েছিল। কিন্তু বিনা অপরাধে তার থেকে সে অতি আকাঙ্ক্ষিত জিনিসটাও কেড়ে নেওয়া হলো। ছুঁড়ে মারা হলো তাকে অতুল যন্ত্রণার নীল সাগরে। কেন তার থেকে তার বাঁচার কারণ লুপ্ত করা হলো? এ প্রশ্নের কোনো উত্তর নেই। কি অপরাধের শাস্তি সে পেল? সে প্রশ্নেরও কোনো উত্তর নেই। শুধু জানে সে নিঃস্ব হয়ে গেছে। কার কাছে করবে সেই অভিযোগগুলো? কে দেবে এর উত্তর? কেউ নেই। সত্যি বলতে তাকে নিঃস্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসেনি, কখনো কেউ না। চিন্তা করতে করতে সিগারেটটা শেষ হয়ে হাতটা পুড়ে গেল নিমেষে। তবুও পর্যন্ত করলো না প্রণয়, কারণ এগুলো তার কাছে ব্যথার কাতারেই পড়ে না। সে রেলিংয়ের উপর রাখা সিগারেটের প্যাকেট থেকে আরেকটা সিগারেট ধরিয়ে পুরুষালী কালচে লাল ঠোঁটে চেপে ধরল। চোখ বন্ধ করতে হৃদয়ে বন্দি মুখটা চোখের পাতায় ভেসে উঠল। সঙ্গে সঙ্গে দৃশ্যপটে ভেসে উঠল অতীতের কিছু সুখকর স্মৃতিসহ ভবিষ্যতের সম্ভাব্য কিছু দৃশ্য। সাথে সাথে চমকে চোখ খুলে ফেলল প্রণয়। নিঃশ্বাসটা আটকে আসলো গলায়। চোখের পলক ফেলবার আগে চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল উষ্ণ কয়েক ফোঁটা তরল। বেশি চিন্তা ভাবনা করতে গিয়ে সে জ্বলন্ত বুকের আগুনে ঘি ঢেলে দিয়েছে। এখন তার নিঃশ্বাস নিতেও মনে হচ্ছে প্রাণ বেরিয়ে যাবে। তবুও সে ঠোঁটে ঠেসে হাসল, বুকে হাত দিয়ে অস্ফুট পড়ল। কল্পনা করে এভাবে কাছিস, তাহলে নিজের চোখে দেখবি কিভাবে? তোকে তো স্বচক্ষে দেখার সামর্থ্য রাখতে হবে। সব না দেখে তুই মরতে পারবি না। এই আবরার শিকদার প্রণয় তোকে মরতে দেবে না। কি ভাবছিস এত নিষ্ঠুর কিভাবে হলাম? কারণ আমি আর নিজেকে মানুষ হিসেবে মনে করি না, তাই তোর মায়া অনেক আগেই আমি ছেড়ে দিয়েছি। তুই যাকে বুকে শক্ত করে ধরে রেখেছিস, যাকে ছাড়া দম ফেলতে পারিস না, সে কোনোদিনও তোর হবে না। বরং যা হবে তা তুই সহ্য করতে পারবি না। তাই যতক্ষণ যন্ত্রণা সহ্য করতে পারবি ততক্ষণই বেঁচে থাকবি। তোর আপনজনেরা তোর পিঠে ছুরি মেরেছে, এর থেকে বেশি আর তুই কি আশা করিস? হাতে থাকা দ্বিতীয় সিগারেটটা পুড়ে গেল। পুনরায় আরেকটা সিগারেট জ্বালিয়ে ঠোঁটে চেপে ধরতেই কেউ এক ঝটকায় সেটা বের করে নিল।
চোখ বন্ধ রেখে মৃদু হেসে ফেলল পোনায়। আগন্তুককে এক হাতে টেনে ধরে আচমকাই বুকের সাথে আষ্টে পৃষ্ঠে শক্তপোক্ত বাঁধনে জড়িয়ে ধরল। স্তব্ধ হয়ে গেল প্রিয়তা। কিছু বলতে নিলে পোনায় ব্যথাতুর কণ্ঠে ধীরে বলল, চুপ, কোনো কথা নয়, একটু থাক না যান এভাবে। প্রিয়তারও কি হলো কে জানে, সেও দুহাতে শক্ত করে পোনায়ের পিঠ জড়িয়ে ধরার চেষ্টা করলো। মিশে গেল পোনায়ের বলিষ্ঠ পুরুষালীর পক্ষে। প্রাণ ভরে বড় বড় নিঃশ্বাসে হৃৎপিণ্ডে টেনে নিতে লাগলো পুরুষালী দেহের পরিচিত গন্ধটা। পোনায়ের বুক কাঁপছে অনবরত, কানে বেঁচে যাচ্ছে সূর্যের বলা কথাগুলো। পোনায়ের ভীষণ কষ্ট হচ্ছে এই মুহূর্তে। সত্যি তার খুব প্রয়োজন ছিল তার প্রাণ পাখিকে অশান্ত বক্ষের সাথে চেপে ধরা, ছোট্ট পাখিটাকে বুকে নিয়ে নিজের জ্বলন্ত অশান্ত বুকটাকে একটুখানি স্বস্তি দেওয়া। কারো প্রতি হয়তো এতটা নির্দয় হওয়া উচিত নয়। প্রণয় আরো আষ্টে পৃষ্ঠে শক্ত করে তুলতুলে দেহটা নিজের পুরুষালী শক্ত সামর্থ্য বলিষ্ঠ দেহের সাথে মিশিয়ে নিল। মনে মনে আওড়ালো, এই ব্যথাটা কবে জানি আমার জান নিয়ে নেয়। প্রিয়তার মাথাটা বুকে চেপে ধরে মনকে বলল, এবার একটু শান্ত হ, এই যন্ত্রণাগুলো ভবিষ্যতের জন্য জমিয়ে রাখ, আপাতত আমাকে আর জ্বালাস না, একটুখানি শান্তি দে। সত্যি সত্যি প্রিয়তার স্পর্শে পোনায় জ্বলন্ত হৃদয়টা শীতল হতে শুরু করলো। 20 মিনিট পর পোনা একটু শান্ত হলো। নিজের বুকে চেপে রেখে মৃদু ধমকে বলল, এত রাতে এখানে তুই কি করিস? ভয় করে না? প্রিয়তা উত্তর দিল না, আরো গুটিসুটি মেরে প্রশস্ত বুকে মিশে গেল। অনুভব করতে লাগলো প্রিয় পুরুষের হৃদয় স্পন্দন। পোনায় মাথায় হাত বুলিয়ে বলল, রাত কয়টা বাজে জানিস? তোর ভয় করলো না এখানে আসতে? মাথার ওপর দেখেছিস ভুতুরে জাম গাছ? এত রাতে ভূত প্রেতের সঙ্গে গল্প করতে এসেছিস? প্রিয়তা এবার মুখ খুলল, নিচু গলায় মিনমিন করে বলল, ভূত প্রেতের সঙ্গে কেন গল্প করতে আসবো? তাহলে? তাহলে আপনাকে ছাদে আসতে দেখেছি তাই। পোনায় বুক ভরে প্রিয়তার চুলের সুমিষ্ট ঘ্রাণটা হৃৎপিণ্ডে টেনে নিয়ে বলল, সে তো দেখছি আমার পেছন পেছন চোরের মতো আসছিলি। এসেছিলে ভালো কথা, লুকিয়েছিলি কেন? পোনায়ের কথায় চমকে উঠল প্রিয়তা। ধরা পড়ে গিয়ে আমতামতা করে বলল, না মানে যদি বকেন তাই। তাহলে এখন সাহস জুটালি কিভাবে? প্রিয়তা প্রণয়ের বুকে মুখ গুজে দিতে দিতে বলল। আপনি একটার পর একটা সিগারেট খাচ্ছিলেন তাই। হেসে উঠল প্রণয়। তো আমি সিগারেট খেলেই বা তোর কি? প্রিয়তা একটু বাচ্চা সুলভ ভঙ্গিতে বলল। আপনি তো কত বড়, তারপরেও এটা জানেন না ধূমপান ক্যান্সারের কারণ? ঠোঁটের হাসি প্রশস্ত হলো প্রণয়ের। কপালে অধর চেপে ধরে মনে মনে বলল, বোকামে, এইসব তুচ্ছ জিনিস প্রণয় শিকদারের কিচ্ছু করতে পারবে না। আমার হৃৎপিণ্ডের ক্যান্সার তো তুই, যা বাড়তে বাড়তে আমাকে মরণের পর্যায়ে নিয়ে গেছে। প্রণয়কে চুপ করে থাকতে দেখে আলতো চিমটি কাটল প্রিয়তা। কি হলো, চুপ করে আছেন কেন? প্রণয় প্রিয়তাকে নিজের থেকে একটু আলাদা করে দাঁড় করালো। ভুরু নাচিয়ে বলল, ও সব পরে বলবো, তুই আগে বল, এমন রাত বিরাতে সবসময় ছাদে আসিস? প্রিয়তা ভারত চোখে দুপাশে মাথা নাড়ালো। প্রণয় আসক্ত চোখে তাকিয়ে রইল ষোড়শী রমণীর পানে। মধ্য রজনীর পূর্ণচাঁদের আলো এসে পড়েছে রমণীর দুধে আলতো সঙ্গে। এই রমণীর ভুবন মোহিনী রূপের কাছে চাঁদও যেন লজ্জা পাবে। প্রণয় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তাহলে আমাকে দেখে এসেছিস? উপর নিচ মাথা ছাকালো প্রিয়তা। প্রণয় ভুরু কুচকে দুকদম এগিয়ে এলো, চোখে চোখ রেখে বলল, কেন ভয় করিস না আমাকে? প্রিয়তা মাথা তুলে অবুঝ চোখে তাকালো। প্রণয় গালে হালতো হাত শুয়ে বলল, আমি একটা প্রাপ্তবয়স্ক পুরুষ, আমার থেকে তোর যে কোনো মুহূর্তে যে কোনো রকম বিপদ হতে পারে। ভয় হয় না আমাকে? যদি আমার দ্বারা তোর সর্বনাশ হয়ে যায়? কয়েকবার তো অসংযত হয়ে তোর সাথে কত কিছু করেও ফেলেছি। প্রিয়তা ভয় পাও তো দূর, প্রণয়ের কথায় লজ্জায় লাল হয়ে গেল। নিজ উদ্যোগে প্রণয়কে জড়িয়ে ধরল, শুধু এক বাক্যে বলল, আপনি আমার সব। থমকালো প্রণয়, আবার নিজের থেকে কিছুটা দূরে সরিয়ে দিল। কিছুটা কঠোর কণ্ঠে বলল, আজ থেকে তুই আর আমার আশেপাশেও আসবি না। তুই এখন আর ছোট নেই, বড় হচ্ছিস। যত পারবি দূরে দূরে থাকবি, আর ছোঁয়ার চেষ্টা তো একদমই করবি না। এবার ঘরে যা। প্রণয়ের কঠোর কণ্ঠে বলা নিষ্ঠুর বাক্যে জল টলমল করে উঠল প্রিয়তার চোখে। অভিমানে মনে দুকুল চাপিয়ে চোখের পলক ফেলার আগেই ঝুম বৃষ্টি নামলো। প্রিয়তা নিঃশব্দ অশ্রুতে ধক করে উঠল প্রণয়ের হৃৎপিণ্ড। আবারও হৃদয় অনদে জ্বলতে শুরু করলো মন। প্রিয়তা অশ্রু চোখে তীব্র অভিমানে চলে যেতে নিলে তার আবার হাত টেনে ধরল প্রণয়। প্রিয়তা হাত মসরাতে মসরাতে অভিমানী কণ্ঠে বলল, ছাড়ুন আমাকে, আর আসবো না আপনার সামনে, কথাও বলবো না, আর দেখবেনও না আমায়। প্রিয়তার বলা বাক্যগুলো প্রণয়ের বুকে গভীর পীড়া লাগলো। একটানে তাকে আবার বুকে চাপড়ে ধরলো, জড়ানো কণ্ঠে বলল, তোকে না দেখে বাঁচবো কিভাবে? প্রিয়তার অভিমান কমল না, গাল ফুলিয়ে রইল। প্রণয় তাকে নিচ থেকে আলাদা করলো, পেটের দুপাশে চেপে ধরে উঁচু করে রেলিং এর উপর বসালো। প্রিয়তার দুপাশে হাত রেখে সেপটি দিল, কপালে উষ্ণ চুমু দিয়ে কোমল কণ্ঠে বলল, আমার কথায় অভিমান হচ্ছে জানি, অভিমান করিস না। তুই তো বুঝদার বল, যথেষ্ট বড় হয়েছিস, সব বুঝিস। আর এটা বুঝিস না, এখন আগের মতো আমার সাথে থাকা তোর মানায় না। এত ঘনিষ্ঠতা থাকলে এখন আমাদের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক থাকবে না।
কখন কি থেকে কি হয়ে যায়। প্রিয়তা অস্ত্র চোখে তাকালো, প্রণয়ের পেট জড়িয়ে ধরে বলল। অত কিছু বুঝি না, আমি শুধু আপনাকে বুঝি। দীর্ঘ নিঃশ্বাস ফেলল প্রণয়, আর কিছু না বলে চুপ করে চেয়ে রইল। এই পাখি যদি অন্যের হয়, প্রণয় নিজেকে ধরে রাখতে পারবে না। সে নিজেকে শেষ করে দিতে পারবে না ঠিকই, কিন্তু হৃৎপিণ্ডের ব্যথা সইতে না পেরে নিশ্চিত কোনো না কোনো ভয়ঙ্কর হৃদরোগে সে আক্রান্ত হবেই হবে। দেহ সয়ে নিলেও মন কখনো সইতে পারবে না। বুকের ভিতরে নরম মাংসপিণ্ডের এখনো বোধহয় অত ক্ষমতা হয়নি। প্রিয়তা গোলচাঁদের দিকে তাকালো। আকাশে থালার মতো বিরাট চাঁদ, তারা নেই বললেই চলে। প্রিয়তা চাঁদের দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল। আজকের চারটা খুব সুন্দর, তাই না প্রণয় ভাই? প্রণয় প্রিয়তার হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে প্রতি উত্তর করল। খুব সুন্দর। প্রিয়তা খুশি হলো, কিন্তু কথার মধ্যেই যেন হাত পড়ল কিছু একটার উপর। মনোযোগ নষ্ট হলো। সেটা হাতে নিয়ে দেখলো সিগারেটের প্যাকেট। প্রিয়তা সেটা নাকের কাছে ধরে বলল। ছি, কি বিশ্রী গন্ধ! এটা আপনি খান প্রণয় ভাই? প্রণয় ছোট করে বলল। হুম। প্রিয়তা অসন্তুষ্ট হলো, মুখ বিকৃত করে পুনরায় বলল। ছি, আগে তো এসব ছাইপাশ কখনো খেতে দেখিনি, এখন খান কেন? প্রণয় ব্যথতুর হেসে বলল। আগে খাওয়ার কারণ ছিল। প্রিয়তা ভুরু কুচকাল। তাহলে এখন কারণ আছে? হুম। কি কারণ? মরে যেতে চাই না। প্রিয়তা আশ্চর্য হলো, চোখ বড় বড় করে বলল। কি? এটা না খেলে কেউ মরে যায়, বরং এটা খেলে মানুষ মরে। প্রণয় ধীর কণ্ঠে বলল। কিন্তু আমি না খেলে মরে যাব। প্রিয়তা কপাল কুচকে বলল। এসব উল্টাপাল্টা লজিক, আজ থেকে আর এটা আপনি খাবেন না। বলে ফেলে দিতে নিলে হাত চেপে ধরল প্রণয়। প্রিয়তার হাত থেকে প্যাকেটটা নিতে নিতে বলল। এমন করিস না জান, আগে আমার কাছে এটার বিকল্প ছিল, এখন আর সেই বিকল্প নেই। পৃথিবীতে সবাই ছেড়ে গেলে এটা আমাকে কোনোদিনও ছাড়বে না। প্রিয়তা যেন বিশ্বাস শেষ নেই। এই লোকের কি মাথা খারাপ? কি সব বলে? প্রিয়তা নাছোড়বান্দা প্রণয়ের হাত থেকে প্যাকেটটা নিয়ে অন্ধকারে ছুঁড়ে মারল। দৃঢ় কণ্ঠে বলল। কি সব উল্টাপাল্টা কথা, এত কিছু জানি না, খাবেন না মানে খাবেন না। প্রণয় বুকটা আবারও চলে উঠল, মনে মনে বলল। এটা না খেলে কিভাবে বাঁচবো আমি? যখন তুই থাকবি না তখন বুকের ব্যথা কি দিয়ে চেপে রাখবো? সইতে পারবো না আমি। প্রিয়তা মৃদু কণ্ঠে ডাকল। কি ভাবছেন? প্রণয় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। কিছু না। প্রিয়তা আবদার করে বলল। প্রমিস করেন আপনি আর খাবেন না। কিন্তু কিছু বলল না প্রণয়, শুধু আকাশপানে চেয়ে থেকে বলল। আঁকড়ে ধরার জন্য মানুষের কিছু না কিছু প্রয়োজন হয়। যখন আমার প্রাণ পাখি আমার ছিল, তখন আমার পৃথিবী অন্যরকম ছিল, এসবের প্রয়োজন ছিল না। এখন আর আমার প্রাণ পাখি আমার নেই, তাই আমি এটাকে আঁকড়ে ধরেছি। যখন সে অন্যের হবে তখন হয়তো এর সাথে আরো কিছু যোগ হবে। পুরুষ মানুষ আঁকড়ে ধরার জন্য দুটোর মধ্যে একটার প্রয়োজন হয় জান। দুটোর মধ্যে যে কোনো একটা নেশায় তাকে ডুবে থাকতে হয়। প্রণয়ের অদ্ভুত কথার আগামাথা প্রিয়তা কিছুই বুঝল না, তবু অবুঝের মতো প্রশ্ন করল। কোন দুটো? প্রণয় প্রিয়তার পানে চেয়ে হাসলো, তার রক্তলাল ঠোঁটে পানে চেয়ে বলল। কিছু না, এখন চল, অনেক রাত হয়েছে। প্রিয়তা রাজি হলো না। রেলিং থেকে নেমে গিয়ে ছাদে লাগানো বড় দোলনায় বসলো। প্রণয়ও গিয়ে তার পাশে বসলো। প্রিয়তা তার দিকে কিছুক্ষণ চেয়ে পড়ল। ওই পাশে বসুন। প্রণয় বাক্য ব্যয় না করে দোলনার এক প্রান্তে বসলো। প্রিয়তা সুন্দর মতো তার উরুতে মাথা রেখে শুয়ে পড়ল, কোমর জড়িয়ে ধরে পেটে মুখ গুজে পড়ল। গুড নাইট। হাসলো প্রণয়, দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুলের ক্লিপটা খুলে পাশে রাখলো। সাথে সাথে দুহাত সমান লম্বা চুলগুলো তরতর করে ছাদের মেঝেতে লুটিয়ে পড়ল। প্রণয় ধীরে ধীরে সবগুলো নিজের বাঁ হাতে পেঁচিয়ে নিল। ডানে হাতে চুলে বেলি কাটতে কাটতে বলল। গুড নাইট প্রিন্সেস। প্রণয় ধীরে ধীরে মাথায় হাত বোলাতে লাগলো, আর প্রিয়ত মন প্রাণ ভরে পুরুষালী দেহের মন মাতানো গন্ধটা শুষে নিতে নিতে হতবাক চিত্তে ভাবলো, কি আছে এই মানুষটার শরীরে যার গন্ধ প্রিয়তাকে ড্রিঙ্ক করার মতো ফিলিংস দেয়। প্রিয়তা বড় বড় নিঃশ্বাসে ঘ্রাণটা ফুসফুসে ভরে নিয়ে মনে মনে ভাবলো, এই লোক কি পারফিউমের সাথে অ্যালকোহল মিশিয়ে গায়ে স্প্রে করে? না হলে আমার এমন নেশা নেশা লাগে কেন? প্রিয়তা ড্রাগ অ্যাডিক্টেড মানুষের মতো ঘ্রাণটা ইনহেল করার মধ্যেই গম্ভীর পুরুষালী কণ্ঠ কানে এলো। টি শার্টটা খুলে দেই। হঠাৎ কণ্ঠে চমকে ওঠে। লজ্জা পেয়ে গেল প্রিয়তা। পেটে মুখ ডুবিয়ে নিঃশ্বাস আটকে চুপটি করে পড়ে রইল। প্রণয় ভুরু কুচকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল। নিঃশ্বাস ছাড়, আর ঘুমের ভান ধরতে হবে না। প্রিয়তা সত্যি আর অভিনয় করল না, শোয়া থেকে উঠে বসলো। প্রণয়ের কাঁধে মাথা রেখে বাহু জড়িয়ে ধরল, আদুরে কণ্ঠে ডাকলো। উফ প্রণয় ভাই। প্রণয় মাথায় হাত বোলাতে বোলাতে ছোট্ট করে জবাব দিল। হুম। প্রিয়তা আবার অত্যন্ত কোমল কণ্ঠে বলল। একটা গান শোনাবেন প্রণয় ভাই? দেখুন কি সুন্দর রাত, চাঁদের আলোয় চারপাশ উজ্জ্বল করছে। এমন আবহাওয়ায় আমার গান না শুনলে ঘুম আসবে না। প্রণয় স্বাভাবিক কণ্ঠে বলল। এখন রাত প্রায় 3টা, এই সময় কে কি বলে জানিস তো? হঠাৎ প্রণয়ের কথায় প্রিয়তার মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেল। মুখ ধুকভুক করতে শুরু করলো। সে প্রণয়ের দিকে আরো একটু চেপে গেল, কাঁদো কাঁদো কণ্ঠে মিনমিন করে বলল।
আপনি আমার ভালো সইতেই পারেন না প্রণয় ভাই। প্রণয় ভুরু কুচকে তাকালো ভারী পল্লবযুক্ত ভীত চোখ জোড়ার দিকে। উচ্ছ্বসিত মুখখানা মুহূর্তেই আতঙ্কে ছেয়ে গেছে। প্রণয় বেশ মজা পেল। ওর ভয়ে বাড়িতে দিতে চোখে চোখে রেখে গম্ভীর কণ্ঠে বলল, যা সত্যি তাই বলেছি। এখন রাত 3টার কাছাকাছি। আশেপাশের আবহাওয়াটা কেমন ভারী ভারী লাগছে। মাথার উপর 200 বছরের পুরনো জাম গাছ, আর তুই তো জানিস সেই গাছে। প্রণয় কথা শেষ করার আগেই বিদ্যুৎ বেগে তার বুকে ছাপিয়ে পড়ল প্রিয়তা। মেয়েটার ছোট্ট শরীরে মৃদু কম্পনের সৃষ্টি হচ্ছে। হাসলো প্রণয়। মেয়েটা বুকে আসলে এত শান্তি লাগে কেন? মেয়েটা বুকে আসলেই সব কেমন শান্ত হয়ে যায়। সাগরের ঢেউয়ের মতো বিশাল বিশাল জলোচ্ছ্বাস হৃদয়ের কিনারায় আছড়ে পড়তে থাকে। প্রিয়তা প্রণয়ের পিঠের দিকে টি শার্ট খামছে ধরে ত্রস্ত কণ্ঠে বলল। প্লিজ আর কিছু বলবেন না প্রণয় ভাই। প্রণয় বুঝল একটু বেশি হয়ে গেছে। সে মাথায় হাত বুলিয়ে মিহি কণ্ঠে বলল, বেশি ভয় পেয়েছিস জান? হয়তো মজা করছিলাম। আমি থাকতে কি ভূত তোকে খেয়ে নেবে? আমি খেতে দেবো? প্রিয়তা কিচ্ছু বলল না, নড়লও না। প্রণয় বুক ভরে শ্বাস নিল। অস্তিত্বে প্রশান্তি অনুভব করলো। আকাশের সুবিশাল রূপালী চাঁদের দিকে তাকে কণ্ঠে সুর তুলল। অতিবাহিত হলো আরও কিছুটা সময়। প্রণয় অনুভব করলো তার বুকে গনগন ভারী নিঃশ্বাস পড়ছে। সে অতি সতর্কতায় উঠে দাঁড়িয়ে ছোট্ট দেহটা পাজে কোলে তুলে নিল। ধীর পায়ে ছাদ ত্যাগ করে সিঁড়ি বেয়ে নেমে গেল। রাত 4:12। বাইরের আকাশ এখনো নিকাশ কালো আধারে নিমজ্জিত। তবু আকাশ থেকে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ভোর হতে শুরু করবে। পুরো বাড়ি নিস্তব্ধ, শুনশান। এই নিস্তব্ধ রজনীতে একটা শুকনো পাতা পড়লেও তার শব্দটা ভয়ঙ্কর শোনাবে। পরিণীতার মাথা ব্যথায় চিড়ে যাচ্ছে। সে এলোমেলো ভঙ্গিতে বিছানার সাথে মাথা ঠেকিয়ে মেঝেতে বসে আছে। চোখ দুটো বেয়ে অনর্গল নোনা পানির বৃষ্টি নামছে। হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো এলোমেলোভাবে টাইলসের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। কোনোদিনও যন্ত্রণা কি জিনিস না বোঝা পরিণীতা আজ অনাকাঙ্ক্ষিত যন্ত্রণার ভার বইতে পারছে না। বারবার মনে পড়ে যাচ্ছে সাদমান শিকদারের বলা এক একটা বাক্য। মস্তিষ্ক বারবার চিৎকার করে বলছে, এবার তোর কি হবে? তোর অবস্থাও তো তোর বোনের মতোই হতে চলেছে। কিন্তু মন সে কথা মানতে সম্মত নয়। বুকের ভেতরটা যন্ত্রণার নীল বিষে ছেয়ে যাচ্ছে পরিণীতার। এই পরিবারের বিধিনিষেধের জন্য সে কোনোভাবেই মাস্টারমশাইকে ছাড়তে পারবে না। কারণ মাস্টারমশাইকে ছাড়া বাঁচা পরির পক্ষে সম্ভব নয়। আর সাদমান শিকদারের কথা স্পষ্ট, তিনি কোনোদিনও ওর মাস্টারমশাইকে মেনে নেবেন না। তবে কি পরীকে এই পরিবার আর ভালোবাসার মানুষের মধ্যে একজনকে বেছে নিতে হবে? এই কাজ পরি কিভাবে করবে? আর এই পরিবারকে তাদেরকে এত সহজে ছেড়ে দেবে? পরি যতটুকু সাদমান শিকদারকে চিনে, উনি সব সহ্য করে নিলেও কেউ তার বংশের মান মর্যাদা নিচু করবে এটা তিনি কখনো মানবেন না। পরির নিজেকে ভীষণ অসহায় লাগছে। সে চোখ মুছে বলল, আপনি সবসময় এই ভয়টাই পেতেন, তাই না মাস্টারমশাই? মাস্টারমশাইয়ের কথা ভাবতেই পরিণীতার টনক নড়ল। মনে পড়ল পরশু রাতের পর থেকে মাস্টারমশাইয়ের সাথে আর একবারও তার কথা হয়নি। মাস্টারমশাইয়ের ফোনটাও বন্ধ। সাদমান শিকদারের কথায় পরিণীতা এতটাই কষ্ট পেয়েছিল যে আর মাস্টারমশাইয়ের খোঁজটা আর নেওয়া হয়নি। পরিণীতা দ্রুত চোখ মুছে বসা থেকে উঠে দাঁড়ালো। বিছানা হাতড়ে বালিশের নিচ থেকে ফোন বের করলো। দ্রুত হাতে কল লিস্ট ওপেন করে মাস্টারমশাই নামে সেভ করা নম্বরে কল লাগাতে নিতেই টুং টুং শব্দ করে ফোন দুটি নোটিফিকেশন এলো। পরিণীতার মনোযোগ নষ্ট হলো। পরিণীতা ফোনটা ওপরের দিকে সোয়াইপ করতেই দেখলো একটা আননোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপে দুটি ভিডিও এসেছে। পরিণীতার কপালে ভুরুদায় কিছুই বাঁকা হলো। মনে মনে খানিকটা আশ্চর্য হলো। এই শেষ রাতে কে ভিডিও পাঠাতে পারে? পরিণীতা সংকুচিত মনে নোটিফিকেশনের উপর ক্লিক করলো। হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেল। আসলে এগুলো রিমাইন্ডার নোটিফিকেশন। এই ভিডিও দুটো আরও 24 ঘন্টা আগে পাঠানো হয়েছিল, যা কিনা পরিণীতা দেখেনি। অতিরিক্ত চিন্তায় সে হোয়াটসঅ্যাপে ঢুকেইনি। পরিণীতা মনোযোগ দিয়ে মেসেজগুলো দেখতে শুরু করলো। অচেনা নাম্বার থেকে ভিডিওর পাশাপাশি কিছু টেক্সট মেসেজও এসেছে। পরিণীতা ফোন স্ক্রল করে উপরের দিকে যেতেই সবার আগে একটা মেসেজের উপর দৃষ্টি আটকালো, যেখানে বেশ বড় একটা মেসেজ, গুটি গুটি ইংরেজি অক্ষরে বেশ কয়েক লাইন লেখা। পরিণীতা লেখাগুলো মন দিয়ে পড়তে লাগলো। মেসেজটা এমন ছিল, মাই প্রিন্সেস, আমি চাইনি তোমাকে এসব বলতে বা দেখাতে। আমি জানি আমার প্রিন্সেস অনেক স্নিগ্ধ হৃদয়ের, এসব সহ্য করতে পারে না। তবুও আজ আমি হেল্পলেস। আমি চেষ্টা করেছিলাম সবভাবে বিষয়টা সামনে দেওয়ার, বাড়তে না দেওয়ার। চেষ্টা করেছিলাম একজন ভালো বাবা হয়ে থাকতে, কিন্তু পারলাম আর কই। কি বলতো, আমার মেয়ে তো জেদটাও আমার মতনই পেয়েছে। যাই হোক প্রিন্সেস, তুমি যেহেতু আমার কথা শুনবেই না, তাহলে নিচের ভিডিওগুলো তোমার জন্য। এরপর ভেবে দেখবে আমার কথা শুনবে কিনা। তবে নিচের ভিডিওটা দেখার আগে উপরের ভিডিওটা দেখবে। অবশ্যই নিজেকে মেন্টালি স্ট্রং করে নিয়ে তারপর দেখবে। মেসেজটা দেখে পরিণীতা বিস্মিত হলো। এই অদ্ভুত কথাগুলোর আগামাথা কিছুই বুঝলো না। তবে এটা বুঝলো এগুলো তার আব্বু পাঠিয়েছেন। তবে কি আছে এই ভিডিওতে যা দেখার জন্য পরীকে মেন্টালি স্ট্রং হতে হবে?
সাদমান শিকদারের অ্যালার্ট দেখে পরিণীতা একটু ভীত হলো। ইতস্তত হাতে প্রথম ভিডিওতে ক্লিক করলো। সাথে সাথে একটা বেশ পূর্ণ ভিডিও প্লে হয়ে গেল, যেখানে দুটো ছেলে সাইকেল চালিয়ে আসছে। ওদের দুজনকে দেখতে প্রায় অনেকটা কাছাকাছি। ভাই হবে হয়তো। একজনের বয়স সম্ভবত 9 থেকে 10, আর একজনের বয়স সম্ভবত 19 থেকে 20। দুজনের চেহারা দেখে পরিণীতা চমকে গেল, আর কৌতূহলী চোখে ভিডিওটা দেখতে লাগলো। ভিডিও ছেলে দুটো সাইকেল চড়ে বড় রাস্তা পেরিয়ে মাঠের কাছে আসতেই একটা বড় প্রাইভেট কার এসে ধাক্কা মেরে দিল সাইকেলে। ছেলে দুটো উল্টে পড়লো পাশের মাঠে। সাথে সাথে গাড়ি থেমে নেমে এলো কালো পোশাক পরিহিত সুঠামদেহী 4-5 জন দেহরক্ষী। তারা এক প্রকার দৌড়ে এসে ওই দুই ছেলের মাঝে বড় ছেলেটাকে টানতে টানতে সরিয়ে নিল ছোট ছেলেটার কাছ থেকে। সাথে সাথে ছোট ছেলেটা চিৎকার দিয়ে কেঁদে উঠল, আহাজারি করতে করতে বলল, আমার ভাইয়াকে কোথায় নিয়ে যাচ্ছেন? সে চিৎকার দিয়ে তার বড় ভাইয়ের দিকে এগিয়ে যেতে নিলে একজন বিশাল দেহী গার্ড এসে তার ছোট্ট দেহটাকে আটকে দেয়, যেতে দেয় না তার ভাইয়ের কাছে। দেখতে দেখতে উপর 4 জন গার্ড অমানুষের মতো মারতে থাকে সে 19 থেকে 20 বছর বয়সী ছেলেটাকে। মারতে মারতে ছেলেটার মুখ দিয়ে রক্ত উঠে যায়, তবুও সেই ছেলেটি হাসে, চিৎকার দিয়ে বলে, আমাকে মেরে ফেললেই সব থেমে যাবে না শিকদার সাহেব? সাথে সাথে গাড়ির দরজা খুলে বেরিয়ে আসেন সাদা পাঞ্জাবি পরিহিত সাদমান শিকদার। ধীর পায়ে এসে ছেলেটার গলা পা দিয়ে চেপে ধরেন। ক্ষুব্ধ চেহারায় বাকি হেসে বললেন, তোকে অনেক সুযোগ দিয়েছি বেঁচে থাকার জন্য, অনেক সুযোগ দিয়েছি নিজেকে শুধরে নেওয়ার জন্য, কিন্তু তুই ছোট লোকের বাচ্চা, আমার মেয়ের পিছুই ছাড়ছিস না। তোদের মতো ছোট লোকের আসলে পাচার চোখতায় রাখে না। ভেবেছিলাম বয়স কম, মাফ করে দিব, কিন্তু তুই সব সীমা ছিঁড়িয়ে গেছিস। এবার তুই দেখবি সাদমান শিকদার কতটা নৃশংস। দীর্ঘক্ষণ পা দিয়ে গলা চেপে ধরায় ছেলেটা কাশি উঠে গেল। সাদমান শিকদার একটা গার্ডের দিকে তাকিয়ে হাত বাড়াতেই গার্ডটা বিশাল বড় রামদা সাদমান শিকদারের হাতে তুলে দিল। সাদমান শিকদার সেটা হাতে নিয়ে ছেলেটার দিকে তাকালেন, বাঁকা হেসে বললেন, তুই বলেছিলি না তুই মরতে ভয় পাস না, এখন পাবি। তুই ভয় পেতে বাধ্য। তোকে এমন নৃশংস মৃত্যু দেব যা দেখে তোর আশেপাশে থমকে যাবে। তোর মৃত্যু দেখে ভুবা প্রাণীরাও ভয় কাঁপবে। দ্বিতীয়বার কেউ সাহস করবে না সাদমান শিকদারের মেয়ের দিকে হাত বাড়ানোর। তবুও ছেলেটার চোখে মুখে কোনো ভয় নেই, নেই কোনো উদ্বেগ উত্তেজনা। ছেলেটা বলা হয় আল্লাহর নাম নিয়ে কালেমা পড়া চোখ বন্ধ করে নিল। তার ছোট ভাই চিৎকার দিয়ে কাঁদছে আর সবার কাছে মিনতি করছে। সাদমান শিকদার চোখের পলক ফেলার আগে সজোরে কোপ বসিয়ে দিলেন ছেলেটার বুকের মাঝ বরাবর। সাথে চমকে উঠল উপস্থিত সকল গার্ড সহ ছেলেটার ছোট ভাই। একদম থমকে গেল পরিবেশ। রক্তের একটা পিচকারি ছিটকে এসে পড়ল সাদমান শিকদারের সাদা পাঞ্জাবিতে। সাদমান শিকদার বাঁকা হেসে দুজন গার্ডের দিকে তাকাতেই গার্ড এসে ছেলেটার বুক থেকে হৃৎপিণ্ড টেনে বের করে নিল। তখন হয়তো ছেলেটা জীবিত ছিল। নৃশংস হত্যাকাণ্ড দেখে ছেলেটার ভাই তৎক্ষণাৎ সেন্সলেস হয়ে পড়ে। সাদমান শিকদার টিস্যু দিয়ে রক্ত মুছতে মুছতে গাড়িতে উঠে বসলেন। এটাকে এখানেই ফেলে রাখো, গোটা রায়পুরবাসী দেখুক সাদমান শিকদারের মেয়ের দিকে হাত বাড়ানোর শাস্তি কতটা ভয়ানক। সাথে সাথে প্রথম ভিডিওটা বন্ধ হয়ে গেল। পরিণীতার সকল অঙ্গ প্রত্যঙ্গ থরথর করে কাঁপছে। ভয়ভীত চোখ দুটো বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। পরিণীতা ফোনটা হাতে ধরে রাখার শক্তি পাচ্ছে না। কাপা 2 হাতে ফোনটা শক্ত করে চেপে ধরল। নিঃশ্বাস আটকে আসছে পরিণীতার। ও ছোট ছেলেটাকে চিনতে পরিণীতার একটুও ভুল হয়নি। আর কোনো প্রশ্ন চিন্তা করার মতো অবস্থা পরিণীতার মস্তিষ্কে নেই। সে ঝাপসা চোখে পরের মেসেজগুলো পড়তে শুরু করলো। পরবর্তী মেসেজটা ছিল এমন, মাই প্রিন্সেস, আমি জানি তুমি এই মুহূর্তে অনেক ঘাবড়ে আছো, প্যানিক করছো, কিন্তু কুল, শান্ত হও। এত ঘাবড়ানোর কিচ্ছু নেই। এগুলো আমাদের জন্য মশা মারার মতো ব্যাপার। তুমি হয়তো ভাবছো এটা তোমাকে কেন দিলাম, দিতে চাইনি, কিন্তু তুমি আমার জন্য আর কোনো রাস্তায় রাখোনি প্রিন্সেস। এই ভিডিওটা তোমার আগে ওই ছেলেটাকে দিয়েছিলাম যার হাত ধরে তুমি আমার বংশমর্যাদা চুরমার করে দেওয়ার পরিকল্পনা করেছো, কিন্তু ভিখারির বাচ্চার উপর কোনো প্রভাব পড়েনি। তুমি নিশ্চয়ই চিনে ফেলেছো ওই বাচ্চা ছেলেটাকে। হ্যাঁ, ওই ছেলেটা এখানকার তোমার সেই মাস্টার মশাই। ওই ছেলেটা নিজে চোখের সামনে সব দেখেছে, সব জানতো। তারপরে ও আমার মেয়ের দিকে হাত বাড়ানোর সাহস করেছে। ও নিজ চোখের সামনে দেখেছে আমার মেয়ের দিকে হাত বাড়ানোর জন্য ওর ভাইয়ের সাথে ঠিক কি করেছি। তবু ওই ভিখারির বাচ্চার কলিজায় এত সাহস যে আবারও আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছে। শুধু তাই নয়, ভাইয়ের মতো ওকেও সাবধান করেছিলাম, কিন্তু আমার কথার 5 পয়সা মূল্য দেয়নি। সব জেনে শুনে মরার জন্য পাগল হয়ে উঠেছিল। এতটুকু পড়তেই পরিণীতার হাত থেকে ফোনটা ফসকে গেল। হাত পা থরথর করে কাঁপতে শুরু করলো। মনে হচ্ছে তার হৃৎপিণ্ডটা কেউ ধারালো নাক দিয়ে চেপে ধরেছে। তার মাস্টারমশাইয়ের সাথেও কি এমন কিছু? পরিণীতার ভাবতে পারল না। মাস্টারমশাই বলে চিৎকার দিয়ে কেঁদে উঠল। তার চোখের সামনে সব ঝাপসা লাগছে। তবু সে কাপা হাতে ফোনটা তুলে পড়তে শুরু করলো। সেখানে লেখা, মাই প্রিন্সেস, তোমার আব্বুর কথার অবদ্ধ না হতে তোমার জন্য ছোট্ট একটা অ্যালার্ট। লেটস এনজয় মাই রিয়ালিটি। ক্লিক দ্য সেকেন্ড ভিডিও। পরিণীতার সেকেন্ড ভিডিওটা ক্লিক করতে সাহস পাচ্ছে না। অপ্রত্যাশিত কিছু দেখে ফেলার ভয়ে তার হাত পা ভূমিকম্পের ন্যায় কাঁপছে। সে তার মাস্টারমশাইয়ের একটা সামান্য ব্যথাও সহ্য করতে পারবে না। পরিণীতা অনেকক্ষণ চেষ্টা করে কাপা হাতে দ্বিতীয় ভিডিওটা ক্লিক করলো। সাথে সাথে দ্বিতীয় ভিডিওটাও প্লে হয়ে গেল।
আবিদ আর পরিণীতা ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পরিণীতাকে বাড়ি দিয়ে আবিদ নিজের বাড়ির দিকে যাওয়া ধরতে আচমকা তাকে ধরে ফেলে কালো পোশাক পরিহিত দুজন বলিষ্ঠ দেহী লোক। আবিদ সব বুঝে যায়, মুহূর্তে একদম নড়াচড়া করে না, ছাড়া পর চেষ্টাও করে না, শুধু শান্ত কণ্ঠে কারো উদ্দেশ্যে বলে, তাহলে আমাকেও আপনার আসল রূপ দেখাতে চলে এলেন? কিন্তু আমি তো আপনার আসল রূপ সম্পর্কে অজ্ঞাত নই শিকদার সাহেব। বাঁকা হেসে এগিয়ে এলেন সাদমান শিকদার। বয়স 60 পেরিয়েছে অনেক আগেই, তবুও জমিদারি জলিসে ভাটা পড়েনি একটুও। তিনি এগিয়ে এসে আবিদের সামনে দাঁড়ালেন, চোখে চোখ রেখে বললেন, তোদের এত সাহস দেখে আমি নিজেই মাঝে মাঝে অবাক হয়েছি। মৃত্যু নিশ্চিত যেন তোদের ভালোবাসার জন্য শুধু আমার মেয়েদের কি চোখে লাগে? প্রাণের মায়া নেই? তোরা কেমন মানুষ? আর তুই তো দেখি তোর ভাইয়ের থেকে বেশি উন্মাদ হয়ে গেছিস আমার মেয়ের জন্য। তোর ভাই নয়, প্র্যাকটিক্যালি দেখেনি, তাই সাহস দেখিয়েছে। তার বিষয়টা মানা যায়, বারন্ত বয়সে ছেলেদের রক্ত গরম, তাই উল্টাপাল্টা কিছু করতেই পারে। তোর ভাইও ভুল করেছিল আমার কথা না মেনে, কিন্তু তুই কি মাটি দিয়ে তৈরি? তোর ভাইকে তোর চোখের সামনে এই একই কারণে নৃশংসভাবে শেষ করে দিয়েছি, তুই দেখেছিস। তবুও একবারও তোর কলিজা কাঁপলো না? আমার মেয়ের ভালোবাসার আগে তুই তোর ভাইয়ের মতো বারন্ত বয়সে নেই, যথেষ্ট পরিণত আর বুঝ তার। সব জেনে শুনে কিভাবে মরতে চলে এলি? একবারও তোর বাপের কথা ভাবলি না? তুই মরলে তাদের কে দেখবে? প্রাণের মায়ায় একবারে ছেড়ে দিয়েছিস। আবিদ বাঁকা হেসে তাকালো সাদমান শিকদারের দিকে। তার কোনো প্রশ্নের জবাব না দিয়ে এক বাক্যে বলল, সবাই যখন জানেন তবে জিজ্ঞেস করলেন কেন? সাদমান শিকদার এমন বাঁকা উত্তরে আরও খেপে গেলেন। বলিষ্ঠ হাতের সোজা ঘুষি মারলেন আবিদের নাক বরাবর। আবার ফোনটা ছিটকে দুহাত দূরে পড়ল। পরিণীতার কিছু না দেখে মেঝেতে হাঁটু মুড়ে বসে সশব্দে কেঁদে উঠল, ভঙ্গুর কণ্ঠে বলল, আমাকে কেন এত ভালোবাসলেন মাস্টার মশাই? আপনি তো সব জানতেন, তবু কেন আটকান নিয়ে আমায় কেন ভালোবাসলেন? আমি আপনার জীবনটা নষ্ট করে দিলাম মাস্টার মশাই। আগে জানলে আমি কখনো আমার ভালোবাসার কথা আপনার কাছে প্রকাশ করতাম না। আমার খুব কষ্ট হচ্ছে মাস্টার মশাই, আপনাকে ছাড়া এখন আর বাঁচতে পারবো না আমি। আবারও কিছু মনে করে কেঁপে উঠল পরিণীতা। দ্রুত ফোনটা তুলে আবারও ভিডিওটা প্লে করলো। আবিদ আবার মাথা তুলে তাকালো সাদমান শিকদারের দিকে। চোখে তার এক ফোঁটাও মৃত্যু ভয় নেই, আর এটাই যেন মেনে নিতে পারছেন না সাদমান শিকদার। আবিদ এবার হেসে বলল, কি ভেবেছেন আপনাকে কেন ভয় পাচ্ছি না? কেন চোখের সামনে সাক্ষাৎ মৃত্যুকে দেখেও ভয় পাচ্ছি না? এবার আবিদ শরীর দুলিয়ে হু হু করে হেসে উঠল। আবিদকে হাসতে দেখে ভুরু কুচকালেন সাদমান শিকদার, সন্দেহী কণ্ঠে বললেন, ভয় পাগল হয়ে গেছিস নাকি? আবিদ এবার একটু শান্ত হলো। সাদমান শিকদারের দিকে দুকদম এগিয়ে এসে বলল, এই রায়পুরের বড় কর্তা সাদমান শিকদার আমার মতো তুচ্ছ একটা ছেলেকে ভয় দেখাতে কত কষ্ট করছেন, কিন্তু কেন ভয় পাচ্ছেন আমাকে? যদি আপনার মেয়েকে হারাতে হয় তাই আমাকে মারতে ভয় পাচ্ছেন? যদি আপনার বড় মেয়ের মতো ভালোবাসার মৃত্যু মেনে নিতে না পেরে পরিও কিছু একটা করে ফেলে? কারণ আপনিও খুব ভালোভাবে বুঝে গেছেন পরি আমাকে কতটা ভালোবাসে, তাই না? আচ্ছা, বাদ দেই আপনার মেয়ের কথা, আপনি আমার কথা জানতে চেয়েছেন। ঠিক আছে, আমার কথা বলি। হ্যাঁ, মৃত্যুকে কে না ভয় পায়? আমিও পেতাম, খুব পেতাম। বিশেষ করে আমার সামনে যেদিন নৃশংসভাবে আমারই ভাইকে মেরে ফেললেন, তারপর থেকে কারোর সাথে কথা বলতেও ভয় পেতাম। ট্রমাটাইজ হয়ে গিয়েছিলাম কিছু বছর, অনেক সময় লেগেছে আপনার দেহে ধাক্কাটা কাটিয়ে উঠতে। সময়ের সাথে সাথে যখন আমার ভাইয়ের মৃত্যুর কারণ জানলাম, তখন খুব রাগ হয়েছিল ভাইয়ের উপর। সামান্য একটা মেয়ের জন্য কেউ মরে? খুব ঘৃণা জন্মেছিল এই ভালোবাসা শব্দটার প্রতি। ভালোবাসা বলে যে কিছু আছে পৃথিবীতে, এটা মানতে রাজি ছিলাম না। কিন্তু কি হলো, হঠাৎ একদিন একদম হুট করে আসা সামুদ্রিক জলোচ্ছ্বাসের মতো আপনার মেয়ে আমার হৃদয় উপকূলে আছড়ে পড়ল। হঠাৎ একদিন এক নাম না জানা পরীর সাথে দেখা হয়ে গেল। তাকে প্রথমবার দেখেই বুকে একটা অদ্ভুত টান অনুভব করেছিলাম। জানতাম না সেই কিশোরীর নাম, পরিচয় কিছুই, শুধু জানতাম সে অদ্ভুত মায়াবী দেখতে। তার অবোধ চোখের দৃষ্টি আমার বুক পাঁজরে ঝড় তুলত, যার আকর্ষণ থেকে বাঁচতে পারিনি নিজেকে। ধীরে ধীরে খুব বাজে ভাবে আটকে পড়েছিলাম তার মাঝে। সে আমাকে দেখেনি কখনো, কিন্তু আমি তাকে দেখতাম। তারপর একদিন আপনার বড় ছেলে আমার কাছে এলো তার বোনকে পড়ানোর জন্য। আপনার মেয়েকে পড়াতে হবে শুনে প্রথমে তো না করে দিয়েছিলাম, কিন্তু কি মনে হতে রাজি হয়ে গেলাম আপনার মেয়েকে পড়াতে। তারপর জীবনের সব থেকে বড় ধাক্কাটা খেলাম। আবারও আমার জীবনের সব হিসেব উলট পালট হয়ে গেল। ওই বাড়িতে আমার ভালোবাসার পরীকে আপনার মেয়ের রূপে দেখে আমার পায়ের নিচের জমিন সরে গেল। অবাক হয়েছিলাম ভীষণ, কিন্তু বিশ্বাস করুন, কোনো এক অদ্ভুত কারণে সেদিন আমার একটুও ভয় লাগেনি। সে আপনার মতো এক নৃশংস ব্যক্তির অংশ শুনেও তার প্রতি বুকে জমা ভালোবাসায় একটুও টান অনুভব করিনি, বরং সেটা দিন মাস বছরের সাথে সাথে ডালাপালা মেলে আমার হৃদয়ে ছড়িয়ে গেল গভীর থেকে গভীরে। যেদিন ভালোবাসার দাবি নিয়ে আপনার মেয়ে আমার এই বুকে মাথা রেখেছিল, সেদিন আমি শুধু তাকে আমার বুক পাঁজরে মিশিয়ে নেইনি, মুক্ত করে দিয়েছি মৃত্যু ভয় থেকে। সেদিন বুঝেছি আমার ভাই কেন আপনার হাতে মরার জন্য প্রস্তুত ছিল, তবুও ভালোবাসা ছাড়তে রাজি হয়নি। আর আমি যদি আপনার বাড়িতেই আপনার মেয়েকে প্রথমবার দেখতাম, তবুও হয়তো আমার ভালোবাসা একইভাবে জন্মাতো। আর অবশ্যই আপনার মতো তুচ্ছ মানুষের ভয়ে আমি আমার ভালোবাসাকে ভুলে যেতাম না বা ছেড়ে দিতাম না। আপনি আমাকে মৃত্যুর কি ভয় দেখাবেন? আপনার মেয়ে আমাকে এত ভালোবেসেছে, এখন যদি মরেও যাই আমার আফসোস নেই,
কারণ পরি আমার রক্তের ফোঁটায় ফোঁটায় মিশে আছে। আমি জানি আমি পরীকে কোনোদিনও পাবো না, তবুও ওকে ভালোবাসি। শেষ নিঃশ্বাস অবধি আমার ভালোবাসার দাবি ছাড়বো না। পরি আমার, শুধুই আমার। মৃত্যু ব্যতীত আপনি আমার পরীকে আমার থেকে আলাদা করতে পারবেন না। সাদমান শিকদারের রাগ এবার আকাশে উঠল, তবুও তিনি নিজেকে শান্ত রাখলেন। বাঁকা হেসে বললেন, যে মরতে ভয় পায় না তাকে মেরেও মজা পাওয়া যায় না, পানসে লাগে। যা, এইবারের মতো তোকে প্রাণ ভিক্ষা দিলাম, তবে মনে রাখিস এটা তোকে জীবন ভিক্ষা দিইনি, দিয়েছি জাহান্নামের আর এক রূপ। একদিন তুই নিজেই আসবি আমার কাছে মৃত্যু ভিক্ষা চাইতে, মৃত্যু পিপাসা ছটফট করতে করতে বলবি আমাকে মৃত্যু দাও, এই জীবনে আমি আর বাঁচতে পারবো না। তখন তোকে মনের সুখে মৃত্যু উপহার দিব। তার আগে তুই বেঁচে থেকে জাহান্নামের দর্শন করবি, দেখবি তোর চোখের সামনে কত চমৎকার চমৎকার কাণ্ড ঘটবে, আর তুই কিছুই করতে পারবি না। তবে এখন প্রাণে না মরলেও ওর আমার প্রিন্সেসের জন্য একটা ভিডিও ক্লিপ লাগবে। শেষের কথাগুলো সাদমান শিকদার আবিদের কানে কানে বললেন, যা ভিডিওতে শোনা গেল না। এবার সাদমান হুঙ্কার দিয়ে গার্ডদের আদেশ দিলেন, ওকে মারতে মারতে শেষ করে দাও, তবে প্রাণটা যেন না যায়। আমার মেয়েকে লাস্ট একটা সুযোগ তো দিতে হবে। বলে চলে গেলেন। সাদমান শিকদারের কথা বলার গভীরতা আবিদ বুঝল না। মুরুকুচকে তাকিয়ে রইল সাদমান শিকদারের দিকে, মনে মনে ভাবল কি করতে চায়? কিন্তু তার ভাবনা শেষ হওয়ার আগেই বলিষ্ঠ দেহে দুজন গার্ড তাকে নৃশংসভাবে মারতে শুরু করলো। অপ্রস্তুত অবস্থায় অতর্কিত হামলায় তাল সামলাতে পারল না আবিদ, মুখ থুবড়ে পড়ল পিছঢালা রাস্তায়। গার্ড দুজন তাকে প্রতিরক্ষার সুযোগ না দিয়ে অমানবিকভাবে পেটাতে শুরু করলো। বলিষ্ঠ দেহের এক একটা আঘাতে যেন মানুষের প্রাণ বেরিয়ে যাবে। এক পর্যায়ে আবিদের নাকমুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত উঠতে শুরু করলো। মুহূর্ত পার হওয়ার আগে জ্ঞান হারিয়ে পড়ে রইল রাস্তায়। তার রক্তে ভেসে গেল পিছঢালা রাস্তার প্রায় অনেকটা। সাদমান শিকদার এবার গার্ডদের উদ্দেশ্য বললেন, হয়ে গেছে, এবার ওকে এভাবে ফেলে চলে আসো। বলে চলে গেলেন। সাদমান শিকদারের এই কথার সাথে ভিডিওটাও শেষ হয়ে গেল। পরিণতর মনে হচ্ছিল পৃথিবী তার মাথার উপর ক্রমাগত পাক খাচ্ছে। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। বুকের ভেতর চলতে থাকা ছোট্ট হৃদযন্ত্রটা যন্ত্রণায় চিৎকার দিয়ে কাঁদছে। মুখ দিয়ে অস্ফুটে বের হলো। মাস্টারমশাই, পরিণীতা ঝাপসা চোখে দেখলো ভিডিও নিচে আরো কয়েকটা লাইন, যেখানে লেখা, আই নো প্রিন্সেস, তুমি অনেক ভেঙে পড়েছো, তবে তোমাকে গুড নিউজ দিই, ছেলেটা মরে যায়নি। তবে আজ থেকে তোমার কাজের উপর নির্ভর করবে তার বাঁচা মরা। তুমি কর্ম করো আর ফল পাবে সে। একবার দেখো, তুমি যা ভালো বুঝো, ওই ছেলেকে বাঁচিয়ে রাখবে নাকি মেরে ফেলবে তোমার ব্যাপার। আমি তো শুধু আমার কথা বললাম। পরিণীতার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। এসব কোনো কথা, কোনো অনুভূতি কিছুই কাজ করছে না। যেন শুধু প্রাণপ্রিয় মাস্টারমশাইয়ের রক্তমাখা নিথর দেহটা চোখের সামনে ভেসে উঠছে। যে দেহের লোমে লোমে পরিণীতা ভালোবাসা আহরণ করত, সে দেহখানা রক্তাক্ত হয়ে পড়েছিল। ভাবতেই পরিণীতার দেহের সকল রক্ত ছলকে উঠল। হৃৎপিণ্ডটা অসাড় হয়ে এলো ব্যথায়। এই দৃশ্য পরিণীতা বেশিক্ষণ সহ্য করতে পারল না। চিৎকার দিয়ে কেঁদে উঠে ফোনটা ছুঁড়ে মারল মেঝেতে। সেকেন্ডের মধ্যেই ফোনটা মেঝের টাইলসে লেগে সশব্দে চূর্ণ হয়ে গেল। পরিণীতার সহ্য হচ্ছে না কিছু। সে নিজেই নিজের চুল টেনে ধরে আর্তনাদ করে কেঁদে উঠল। নিঃশব্দ ঘরে পরিণীতার এমন হৃদয় নিগ্রহ কান্নার এক একটা আর্তনাদ কি ভীষণ করুণ শোনাচ্ছে, যাই নিশুতি রাতে চার দেয়ালের মধ্যে আবদ্ধ হয়ে গেল। পরিণীতা কাঁদতে কাঁদতে দম বন্ধ হয়ে আসছে তার। হঠাৎ কোনো কারণ ছাড়াই ইচ্ছে হলো ব্যালকনিতে দাঁড়িয়ে সেই রাস্তার দিকে তাকাতে, যেখানে পরিণীতা তার প্রাণপ্রিয় মাস্টারমশাইয়ের সাথে অজস্র সুখের স্বপ্ন সাজিয়েছে, যেখানে দাঁড়িয়ে পরিণীতা স্মৃতির পাহাড় গড়েছে। হঠাৎ করে পরিণীতার বুকের ভেতরটা যেন কেউ খামচে ধরল। মাস্টারমশাইয়ের অবস্থার জন্য ব্যাকুল হলো হৃদয়। হঠাৎ করে প্রিয় পুরুষকে দেখার জন্য, ছুঁয়ে দেওয়ার জন্য আকুল হয়ে উঠল পরিণীতার হৃদয়। সে এক প্রকার বিভ্রান্ত অবস্থায় ছুটে গেল বারান্দায়। বারান্দায় দাঁড়িয়ে সামনে তাকাতেই পরিণীতার পদযুগল একদম স্থির হয়ে গেল, যেন কোনো অদৃশ্য চুম্বকীয় আকর্ষণ। গাঢ় বাদামি চোখ দুটো ঝাপসা হয়ে এলো সহসা। পদ্মপুকুরের পাশে দক্ষিণের রাস্তায় সোডিয়ামের হলুদ আলোয় স্পষ্ট এক যুবকের প্রতিচ্ছবি। তার ব্যাকুল লক্ষ্মী যুগল তৃষ্ণার্ত হয়ে তাকিয়ে আছে সপ্তদশীর মায়াবী মুখপানে। অনাকাঙ্ক্ষিত সময় ভীষণ কাঙ্ক্ষিত ব্যক্তির দর্শনে পরিণীতার মস্তিষ্ক তার বিচার বিবেচনা বোধ বুদ্ধি সব খুইয়ে ফেলল। মুহূর্তে ভুলে গেল সব সতর্কবাণী। হৃদয়টা যেন তার গলিতে লাভা নদী, যাকে প্রশান্তি দিতে এই পুরুষের উষ্ণ ছোঁয়া খুব জরুরি। প্রিয় পুরুষকে দেখতে পরিণীতার অধরকণে ফুটে উঠল এক টুকরো ঝলমলে হাসি। বুকের ভেতরে ফুটন্ত রক্তে শীতলতা ভর করল। সে বারান্দা থেকে বেরিয়ে বিধ্বস্ত অবস্থায় ওড়না টোড়না ফেলে দরজা খুলে এক প্রকার ছুটল বাইরে। আর যেন কিশোরী মনে কোনো ভয় নেই, থামানোর কেউ নেই, ভালোবাসার উপর কিছু নেই। আশেপাশে দুনিয়াটা যেন অদৃশ্য। তাকে এই মুহূর্তে কেউ দেখে ফেললো কিনা, ধরা পড়ে যাবে কিনা, সবেরও কোনো ভয় নেই। ভালোবাসার তাগিতে ছুটছে সে, যার সামনে সব তুচ্ছ নিরর্থক।
পরিণীতা ঝড়ের বেগে ড্রয়িং রুম পেরিয়ে সদর দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। তার বুকের ভিতর উতলে উঠছে ভালোবাসার এক বিশাল নোনা সমুদ্র। হাঁটু চুই চুই খোলা চুলগুলো এলোমেলোভাবে দোল খাচ্ছে কোমরের নিচে। আজ কোনো লুকোচুরি নেই। পরিণীতা ছুটে মেইন গেট দিয়ে বেরিয়ে গেল। তবে 4 জন পাহারাদারের মধ্যে 2 জন ঘুমাচ্ছিল আর 2 জন কোথায় কে জানে। পরিণীতা পিছঢালা রাস্তায় খালি পায়ে ছুটতে ছুটতে পৌঁছে গেল পেছনের রাস্তা। তার থেকে বেশ কিছুটা দূরে এক উজ্জ্বল শ্যামবর্ণের লম্বাটে পুরুষ দাঁড়িয়ে আছে। তার তৃষ্ণার্ত চোখ দুটো চাতকের মতো তাকিয়ে আছে সপ্তদেশীর মুখপানে। পরিণীতার চোখের বাঁধ ভেঙেছে অনেক আগে। সে আর আশেপাশে উপর নিচে কোথাও দেখল না, কোনো কথা বলার সুযোগও দিল না। মুহূর্ত বিলম্ব না করে এক ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ল আবিদের পুরুষালী প্রশস্ত বুকে। আবিদের দুর্বল শরীর তাল সামলাতে ব্যর্থ হলো। দুপা পিছিয়ে পরিণীতাকে নিয়ে উল্টে পড়ল কালো পিছঢালা রাস্তায়। পরিণীতা কোনো দিকে তাকালো না। আবিদের বুকে মুখ গুজে গিয়ে হু হু করে কেঁদে উঠল। শরীরে যতটুকু শক্তি জমা ছিল সবটুকু দিয়ে তার ভালোবাসার পরীকে বুকে আগলে নিল আবিদ। তার বুক চিরে বেরিয়ে এলো সুখের নিঃশ্বাস। চোখের কোনা বেয়ে নেমে এলো নিঃশব্দে 2 ফোঁটা তরল। তবে সে পরীকে কিচ্ছু বলল না। পরীকে তার চোখের পানি ছড়াতে দিল। সময়ের সাথে সাথে পরিণীতার কান্নার তীব্রতা বাড়ছে। সে অসাবধানতায় আবিদের বাহু চেপে ধরতেই মুহূর্তের মধ্যেই গরম কিছুতে পরিণীতার হাতে ভিজে গেল। তবে টু শব্দ করল না আবিদ। হাতে তরল অনুভব হতেই পরিণীতা থমকালো। আবিদের বুক থেকে মাথা তুলে নিচের হাতের দিকে চাইল। সোডিয়ামের নিয়ন আলোয় পরিণীতা দেখতে পেল তার পুরো হাত লাল রঙে রঞ্জিত হয়ে গেছে। এটা তার মাস্টারমশাইয়ের রক্ত। ভাবনাটা পরিণীতার বুক চিরে কলিজায় গিয়ে আঘাত লাগলো। সে উদ্বিগ্ন চোখে তাকালো সামনের মানুষটার দিকে। আবিদের মাথায় সাদা রঙা ব্যান্ডেজ পেঁচানো, 2 হাতে ব্যান্ডেজ বা হাতের কবজিতে ক্যানোলা ফিট করা। আর কোথায় কোথায় ব্যান্ডেজ আছে তা কাপড়ের জন্য বোঝা যাচ্ছে না। পরিণীতার দৃশ্যপটে আবার ভেসে উঠল আবিদের সেই রক্তমাখা নিথর দেহের প্রতিচ্ছবি। পরিণীতার কান্নারা গলায় দলা পাকিয়ে আসলো। পরিণীতা অশ্রু চোখে আবিদের ব্যান্ডেজগুলোতে আলতো ঠোঁট ছুঁয়ে 2 গালে হাত রেখে ভাঙ্গা কণ্ঠে শুধালো, আপনার অনেক লেগেছে তাই না মাস্টারমশাই? আবিদ শান্ত চোখে চেয়ে দেখল পরিণীতার চোখে মুখের বিধ্বস্ত অবস্থা। ফর্সা মুখটা কাঁদতে কাঁদতে রক্তাভ হয়ে গেছে। সে দুর্বল হাতে পরিণীতাকে টেনে বুকে নিল। কোমল গালে হাত রেখে কপালে উঠে চেপে ধরল। মনের ভেতরে চলমান ঘূর্ণিঝড় ধামাচাপা দিয়ে বিষণ্ণ কণ্ঠে বলল, তখন না লাগলেও এখন খুব লাগছে অ্যাঞ্জেল। পৃথিবীর সকল আঘাত এই বুক সহ্য করে নেবে, কিন্তু আমার অ্যাঞ্জেলের চোখের পানির বেদনা সহ্য করার মতো অত শক্তি যে এখনো হয়নি। পরিণীতা নিঃশব্দে চাইল আবিদের পানে। কান্না গিলে নিয়ে থমথমে কণ্ঠে প্রশ্ন করল, এত ব্যথা কি করে পেলেন মাস্টারমশাই? আবিদের প্রশ্নে চমকালো না, বরং অতি শান্ত কণ্ঠে পরিণীতার বাদামি চোখে চোখ রেখে মৃদু হেসে বলল, এগুলো কিচ্ছু না, জাস্ট একটা মিনি অ্যাক্সিডেন্ট, 2-1 দিনে ঠিক হয়ে যাবে। পাখি, কিচ্ছু হয়নি। আবিদের ঠান্ডা মাথায় বলা মিথ্যে বাক্যগুলো পরিণীতার কোমল মনে বেদনার বিষ আরো ছড়িয়ে দিল। ঠোঁটে ফুটে উঠল এক ব্যথাতুর হাসি। সে 2 হাতে আবিদের টি-শার্ট খুলতে খুলতে বলল, এত কেন ভালোবাসেন মাস্টারমশাই? আমি কি সত্যি এত ভালোবাসা পাওয়ার যোগ্য? কেন এত বেপরোয়া হয়ে গেলেন? এত ভালো না বাসলেও তো হতো। আমি আপনাকে একটু ভালোবাসতে বলেছিলাম, আপনি নিজেকে ধ্বংসের সীমানায় নিয়ে গেলেন। সেতে এটা সহ্য করতে পারছি না তো আমি। আপনার দেহের আঘাত আমায়ও আঘাত করছে। আবিদ খানিক চমকালো পরিণীতার কথায়। টি-শার্ট টেনে ধরে বলল, কাপড় খুলছো কেন? পরিণীতা টলমলে চোখে তাকালো আবিদের দিকে। আবিদ কিছু বুঝে ওঠার আগেই আবারও তার বুকে ঝাঁপিয়ে পড়ে শব্দ করে কেঁদে উঠল। কিছুটা হকচকিয়ে গেল আবিদ। পরিণীতা কাঁদতে কাঁদতে বলল, আমায় মাফ করে দিন মাস্টারমশাই। আমি বুঝতে পারিনি আমার পাগলামো আপনার জীবনে এইভাবে ধ্বংস ডেকে আনবে। আমি যদি সেদিন একটু বুঝতে পারতাম, আমি আর 5টা মেয়ের মতো স্বাভাবিক জীবন কাটাতে পারবো না, তবে আমি কোনোদিনও আপনাকে এই জীবনে জড়াতাম না। আপনি ভীষণ ভালো মাস্টারমশাই, আপনি এইসব ডিজার্ভ করেন না। আবিদের একটু সন্দেহ হলো। সে পরিণীতার মুখ তুলে নরম গাল আলতো হাতে মুছে দিল। মকমলে গালে ঠোঁট চেপে ধরে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে জান, এমন করছো কেন? বললাম তো, ছোট একটা অ্যাক্সিডেন্ট, 2-1 দিনে আগের মতো হয়ে যাবে। পরিণীতা শান্ত হলো না, হেসকি তুলে বলল, মিথ্যে বলবেন না মাস্টারমশাই, মিথ্যেটা আপনার সাথে যায় না। আমি সব জানি মাস্টারমশাই, সব এগুলো আমার জন্যই হয়েছে তাই না? পরিণীতার কথায় এবার একদম স্তব্ধ হয়ে গেল আবিদ। অবিশ্বাস্য চোখে তাকালো পরিণীতার দিকে। পরিণীতার আবিদের টি-শার্ট তুলে দেখলো, প্রায় পুরো শরীরে ব্যান্ডেজ করা। পরিণীতার সবগুলোর উপর আলতো হাত ছোঁয়ালো। পরিণীতাকে দেখে মনে হচ্ছে
ব্যথা আবিদ পায়নি, সে নিজেই পেয়েছে। আবিদের অবস্থা দেখে পরিণীতা নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। আবিদ এখন অবাক চোখে তাকিয়ে আছে পরিণীতার দিকে। পরিণীতা আবিদের দিকে অশ্রু চোখে তাকিয়ে থেমে থেমে বলল, অনেক হয়েছে, আর না, নয়, আর ভালোবাসবেন না আমায়, আর আমার জন্য এত অমানবিক টর্চারও সহ্য করবেন না। আর কেনই বা এত কিছু সহ্য করছেন? আমি আপনার জন্য অভিশাপ মাস্টারমশাই। আমি থাকলে আপনি বাঁচবেন না। আমি জানি কিছুটা আমার পরিবারের অবস্থা তাদের জন্য খুন করা মশা মাছি মারার সমান। আপনাকে খুন করলে তাদের কিছুই যাবে না, কিন্তু আমি আমি শেষ হয়ে যাব মাস্টারমশাই। এই দিন দেখার আগে আমার মৃত্যু হোক মাস্টারমশাই, ওটাই বেশি সুখের হবে। তাই আমায় ভুলে যান মাস্টার। পরিণীতা শেষ কথা করার আগেই তার মুখ চেপে ধরল আবিদ। এতক্ষণে শান্ত দৃষ্টিজোড়া ভয়ার্ত, অস্থির, চঞ্চল হয়ে উঠছে। চোখের সাদা অংশ লাল হয়ে তাতে তপ্ত অশ্রুকণারা ভিড় জমিয়েছে। সে তড়িৎ বেগে পরিণীতাকে নিজের ক্ষতবিক্ষত বুকে মিশিয়ে নিল। পরিণীতা সহসা অনুভব করল আবিদের হৃদয়ের অস্থির হৃদস্পন্দন। আবিদ পরিণীতাকে জোরালো কণ্ঠে ধমকে উঠল, একদম চুপ। আজ যে কথা বলেছো এই কথা আর দ্বিতীয়বার মুখ দিয়ে উচ্চারণ করো না। তোমার মুখে যেন এই কথা আর আমি কখনো না শুনি। তোমার কি মনে হয় আমি কিছু না জেনে তোমাকে ভালোবেসেছি? তোমাকে আমি একদিন বলেছিলাম, অ্যাঞ্জেল ভালোবাসতে ভয় না পেলে মরতেও ভয় পাওয়া উচিত না। মৃত্যু আসবে জানেই আমি তোমাকে ভালোবেসেছি, আর আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি। তবে যতদিন বেঁচে থাকবো আমার পরীকে বুকে নিয়ে বাঁচতে চাই। এই পরীকে ছাড়া আমি এমনিতেই মরে যাব। কাউকে কষ্ট করে মারতে হবে না পরী। তুমি আমার এই ক্ষুদ্র জীবনে বেঁচে থাকার একমাত্র কারণ। তুমি আমার আসক্তি পরী, আমার সব। তুমি আমার বেঁচে থাকার কারণ, তুমি আমার মরে যাওয়ার কারণ। তোমাকে ভুলে থাকার সামর্থ্য আর এই হৃদয়ে নেই। যদি সেই সামর্থ্য থাকতো তবে তোমাকে ভালোই বাসতাম না। মৃত্যু আসুক, ভয় করি না। তুমি শুধু এই বুকে থেকো পাখি। তোমার বাপ চাচা আমার কিছুই করতে পারবে না। তোমাকে বুকে নিয়ে মরার সুখ থেকে আমি বঞ্চিত হতে চাই না। জান, আফসোস নিয়ে বেঁচে থাকার থেকে ভালোবেসে মরে যাওয়া ঢের ভালো আমার জান, আমার পরী। আবিদের কথায় পরিণীতার নিঃশ্বাসটুকু আটকে আসলো কণ্ঠনালীতে। কিন্তু এসব তো সে দেখতে পারবে না। পরিণীতার মনে পড়ল মেসেজের সেই শেষ বাক্যগুলো। পরিণীতা আবিদের বুক থেকে মাথা তুলে মায়াভরা চোখে তাকালো আবিদের শ্যামবর্ণ মুখশ্রীতে। চোখের পানি মুছে নিয়ে নরম কণ্ঠে বলল, শরীরে এত ব্যথা নিয়ে এসেছেন কেন? দেখে তো মনে হচ্ছে হসপিটাল থেকে এসেছেন। পরিণীতার সুন্দর মুখের দিকে তাকিয়ে প্রশস্ত হাসলো আবিদ। বুকের বাঁ পাশে ইশারা করে বলল, এখানটায় প্রচন্ড ব্যথা করছিল। সাথে সাথে উদ্বিগ্ন হলো পরিণীতা। উত্তেজিত হাতে স্পর্শ করলো সেই পাশে। পরিণীতার আকুলতা দেখে হেসে ফেললো আবিদ। পরিণীতার মাথাটা নিজের বুকের বাঁ পাশে চেপে ধরে পড়ল, এখানে কান পেতে শুনো। এখানে থাকা ছোট্ট পাখিটা শুধু পরীকে একবার দেখবে বলে কত কাঁদছিল জানো। নিঃশ্বাসটাও নিতে পারছিল না, তাই এসেছি। একটু স্বস্তি দাও অ্যাঞ্জেল। পরিণীতার ভীষণ মায়া লাগলো। একদিনে মেয়েটার জীবন ওলট পালট হয়ে গেছে। আবিদ পরির দিকে তাকিয়ে তার কোমল হাত দুটো তুলে তার এপিঠ পিঠে চুমুখে মিহি কণ্ঠে বলল, যে ব্যক্তি অতিরিক্ত মাদক সেবন করতে করতে মৃত্যুর পর্যায়ে চলে যায় তাকে আর মৃত্যু ব্যতীত মাদক ছাড়ানো সম্ভব হয় না পরী। জোর করে সেই চেষ্টা করো না, না হলে পরে দেখবে যাকে নেশাদ্রব্য দিলে সে দুদিন বেশি বাঁচত, তার কাছ থেকে তার প্রিয় নেশা কেড়ে নিয়ে পরোপকার করতে গিয়ে তুমি তাকে সময়ের আগে মৃত্যুর মুখে ঠেলে দিলে। ঠিক তেমনি তুমি যেহেতু সব জেনে গেছো তাই লুকিয়ে লাভ নেই। আমি আমার পরীর সাথে বাঁচতে চাই, যতদিন বাঁচা যায়। আমাকে শেষ করে দিও না পরী। আমি তোমাকে না দেখে না ছুঁয়ে থাকতে পারি না পরী, পারবো না। তুমি আমার জন্য সেই তীব্র মাদকীয় আসক্তি যা আমার থেকে কেড়ে নিলে আমাকে সেই ভয়ঙ্কর নিষ্ঠুর যন্ত্রণাদায়ক মৃত্যু দেবে পরী, যা আমার রুহুকেও শান্তিতে থাকতে দেবে না। পরিণীতার দম বন্ধ হয়ে আসছে। আবিদ অসহায় চোখে তাকালো পরিণীতার দিকে। কপালে শব্দ করে চুমু খেয়ে বলল, তোমার বুকে একটু মাথা রাখতে দেবে পরী? কেন জানি খুব কষ্ট হচ্ছে। পরিণীতা ফুঁপিয়ে উঠল। আবিদের মাথাটা শক্ত করে নিজের বুকে চেপে ধরল। তার এলোমেলো চুলের ভাঁজে হাত রেখে ফুঁফিয়ে ফুঁফিয়ে বলল, আপনি খুব স্বার্থপর মাস্টারমশাই, শুধু নিজের দিকটাই ভাবলেন। পরিণীতার দু চোখের কোণ বেয়ে নেমে আসছে হজর ধরায় নোনা পানির ধারা। আবিদ পরিণীতার কোমল সুবাসময় বক্ষে নাক মুখ ডুবিয়ে দিল। প্রাণ ভরে সেই প্রিয় নারী দেহের গন্ধটা ইনহেল করলো শ্বাসে শ্বাসে। দেহের রন্ধ্রে রন্ধ্রে শক্ত করে পরিণীতার পিঠ জড়িয়ে ধরে বলল, আমার কিচ্ছু চাই না পরী, আমার শুধু তুমি হলেই চলবে। ভীষণ ভালোবাসি তোমাকে পরী, তুমি শুধু আমার হয়ে থেকো, অন্য কিছু নিয়ে তোমার ভাবার প্রয়োজন নেই। সকাল 7টা। শ্বেতকাচের জানালা গলিয়ে সকালে মিঠের রোদ্দুর এসে ঠিকরে পড়ছে বিছানায়। কখনো কখনো জানালায় টানানো ভারী মোটা পর্দাগুলো উত্তরের এলোমেলো বাতাসে দোলে উঠছে। সেই সূচকে এক ফালি রোদের ছটা কিছুক্ষণ পরপরই প্রথমের শুভ্র রঙ্গ মুখশ্রীতে আছড়ে পড়ছে। রোদের ঝিলক চোখের মনিতে লাগতেই ঘুমের মধ্যে চোখ মুখ খেচে ফেলছে প্রথম। কিঞ্চিত বিরক্ত হলো বোধহয়। বেচারা ঘুমিয়েছে মাত্র ঘন্টা 2-1,
তার মধ্যে এত জ্বালাতন কি আর সহ্য হয়? প্রথম পাশ ফিরে তুলতুলে কিছু একটা বুকে জড়িয়ে আর একটু আরামে চোখ বন্ধ করতে নিল। নতুন উদ্যমে ঘুমের দেশে ফাড়ি জামাতে নিতেই ধরাম ধরাম করে বিকট শব্দের দরজায় করাঘাত পড়ল। একবার দুবার, বেশ কয়েকবার। এত জোরালো শব্দ শুনেও না শোনার ভান করে প্রীতম ও ইনায়া মটকা মেরে পড়ে রইল। চোখে তাদের রাজ্যের ঘুম। তবে তাদের এই নীরবতায় বোধহয় অপাশের ব্যক্তি খানিক অধৈর্য হলো। এবার আরো জোরে জোরে দরজায় ধাক্কা দিয়ে ডাকতে লাগলো। ভাইয়া, ভাইয়া। চিৎকার দিয়ে ডাকলো। এত তীব্র চিৎকার কর্ণঘরে পৌঁছতে একযোগে শোয়া থেকে ধরফড়ে উঠে বসলো প্রীতম ইনায়া। চমকে উঠে দুজন দুজনের মুখের দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। ঘুম তাদের পালিয়ে গেছে। ইনায়ার দৃষ্টি নিজের দিকে যেতেই নিজের বর্তমান অবস্থা দেখে লজ্জায় চোখ মুখ খিচে বন্ধ করে নিল। প্রিয়তা আবার দরজা ধাক্কা দিয়ে ডাকলো। ভাইয়া, ভাইয়া দরজা খুলো ভাইয়া। আম্মু, বড় আম্মুরা এখনই ভাবিকে নিয়ে যেতে বলেছে। বাইরে থেকে তন্ময় আর প্রিয়তার গলা পাওয়া গেল। প্রথমে এবার ইনায়ার অবস্থা দেখে শোয়া থেকে উঠে দাঁড়ালো। ফ্লোর থেকে শার্টটা কুড়িয়ে গায়ে চড়ালো। বাম হাতে চোখ ঢোলে ধীর পায়ে গিয়ে দরজা খুলে দিল। কিন্তু প্রিয় তাদের ভেতরে উকি মারার সুযোগ দিল না। মূর্তির মতো দরজা আঁকলে শটান হয়ে দাঁড়ালো। এক ভুরু তুলে বলল, আমার দরজা ভাঙার জন্য কার কাছ থেকে সুপুরি নিয়েছিস? সকাল সকাল ভাইয়ের এমন কথায় আহাম্মক বনে গেল প্রিয়তা। বিস্মিত কণ্ঠে বলল, সুপারি কেন নিব? আম্মু, বড় আম্মুরা ভাবিকে রেডি করে নিয়ে যেতে বলেছে। এ দেখো শাড়ি, গয়নাও দিয়ে পাঠিয়েছে। বলে হাতের দিকে ইশারা করলো প্রিয়তা। প্রীতম বোনের হাতের দিকে চেয়ে আচমকাই সেগুলো প্রিয়তার হাত থেকে নিয়ে নিল। প্রিয়তা কিছু বুঝে ওঠার আগে দরজা বন্ধ করতে করতে বলল, 30 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসবে। এর আগে ডিস্টার্ব করবে না বোন। একটু পর তোকে স্পেশাল ট্রিট দেব। বলেই দরজা বন্ধ করে দিল। প্রীতমের কাজে আশ্চর্য হয়ে দরজার বাইরে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল প্রিয়তা। অতঃপর কিছু একটা ভেবে মিটিমিটি হেসে চলে যেতে নিলে তন্ময় প্রিয়তার ওড়নার কোণা টেনে ধরল। গাল ফুলে ইনোসেন্ট ফেস করে বলল, আমি কি হেঁটে হেঁটে নিচে নামবো প্রিয় আপা? তন্ময়ের দিকে তাকাতেই তন্ময়ের অতিমাত্রায় কিউট ফেসটা দেখে প্রিয়তার হাতটা নিষ্ফিস করে উঠল কিছু করার জন্য। প্রিয়তাও নিজেকে কন্ট্রোল করতে পারল না। তন্ময় কিছু বুঝে ওঠার আগেই তার গালের উপর হামলা করে দিল। রসগোল্লার মতো দুগাল চটকে পটকে জুড়ে কামড়ে দিল। তন্ময় টলমলে চোখে ঠোঁট উল্টে তাকালো প্রিয়তার দিকে। প্রিয়তা বুঝলো সুনামি, সাইক্লোন, বন্যা, ভূমিকম্প একসাথে তার দিকে ধেয়ে আসছে খুব শীঘ্রই। তাকে ভেঙে ফেলে দৌড় দিতে নিল। আবারও তার ওড়না খপ করে ধরে ফেলল তন্ময়। প্রিয়তা চোখের পলক ঝাপটানোর আগেই আসমান জমিন কাঁপিয়ে বিকট শব্দে কেঁদে উঠল তন্ময়। প্রিয়তা বুঝলো এখন তাকে ছাড়ি খাওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। প্রিয়তা তন্ময়ের হাত থেকে ওড়না ছাড়াতে চাইলে তন্ময় আরো শক্ত করে চেপে ধরে ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। তার কান্নার তীব্রতায় প্রিয়তার কানে তালা পড়ে যাওয়ার উপক্রম। প্রিয়তা কাঁদো কাঁদো ফেসে তন্ময়ের দিকে এগিয়ে এলো। চটকে দেওয়াতে তন্ময়ের ফুল ফুল ফর্সা গাল দুটি আপেলের মতো লাল টকটকে হয়ে আছে। বড় একখানা দাঁতের দাগ গালে বসে গেছে। প্রিয়তা কাঁদো কাঁদো মুখে তন্ময়ের লাল লাল গালে চুমু খেয়ে বলল, চুপ করে যা ভাই, তুই যা বলবি তোকে তাই দিব। তবুও বকা খাওয়াস না। সাথে সাথে ভ্যাবা করে কান্না অফ করে দিল তন্ময়। প্রিয়তা বোধহয় একটু আশার আলো দেখল। তন্ময় কয়েক সেকেন্ড আপুর দিকে তাকিয়ে ভুরু বাঁকিয়ে ভাবল আপুকে তাকে কোনোভাবে ঘুষ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু না, তন্ময় তো সামান্য ঘুষে সন্তুষ্ট হবে না, তার লক্ষ্য আরও মহৎ। তাই প্রিয়তাকে বিস্ময়ে চাঁদে পাঠিয়ে দিয়ে আরও জোরালো শব্দে কেঁদে উঠল। এবার প্রিয়তারও ভয় করছে। প্রথমে ডান পাশের ঘরটা প্রণয়ের, রাম পাশের ঘরটা প্রেমের। এখন যদি দুজনের মধ্যে কেউ একজনও চলে আসে তাহলে আজ শেষ প্রিয়তা। আর তাই হলো। প্রিয়তার ভাবনা শেষ হওয়ার আগেই ঘুমো ঘুমো গম্ভীর পুরুষালী কণ্ঠ কানে আসলো। আধো আধো ঘুমো ঘুমো নেশালো কণ্ঠস্বরটা কানে আসতেই প্রিয়তার বক্ষবিঞ্জরে হালকা কাঁপন ধরল। সে ঢোক গিলে পেছন ফিরে তাকাতেই তার ডাগর ডাগর ভীত হরিণী চোখ জোড়া সহসাই স্থির হয়ে গেল। তার থেকে এক হাত দূরে দাঁড়িয়েছে প্রণয়। পরনে কাল রাতের সেই অফ হোয়াইট কালারের টি শার্ট, যা এখন অনেক জায়গায় কুঁচকে আছে। বড় বড় সিল্কি চুলগুলো এলোমেলো ভঙ্গিতে কপালের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। গাঢ় বাদামি চোখ দুটো হালকা লাল দেখে মনে হচ্ছে ঘুমের রেশ এখনো ভালোই আছে। বড্ড কিউট আর বাচ্চা বাচ্চা লাগছে দেখতে। কি আশ্চর্য, ওভার 29 দামরা বেটা নাকি বাচ্চা লাগছে দেখতে। সামনের পানে হাঁ করে তাকিয়ে থাকতে থাকতে প্রিয়তার মনের ভেতর আরো ভয়ঙ্কর এক ইচ্ছা জাগলো। মনের কোণে এক কোণা থেকে শয়তান বলল, দেখ প্রিয়তা, পুরাই চকলেট মিল্ক স্ট্রবেরির মিক্স কম্বিনেশন লাগছে।
এই গালগুলো চটকে দিতে পারলে হ্যাব্বি মজা লাগবে, সাথে দু একটা কামড় দিতে পারলে তো এক্কেবারে সোনায় সোহাগা। প্রিয়তা নিচের এমন ভয়ঙ্কর ভাবনায় নিজের ভয়ে ঢোক গিলল। সে নিশ্চিত তাকে শয়তানে আচর করছে। তন্ময় প্রণয়কে দেখে প্রশ্রয় পেল। আরও জোরে চিৎকার দিয়ে কেঁদে উঠে প্রণয়ের কোমর জড়িয়ে ধরল, ভাঙ্গা কণ্ঠে নালিশ জ্বালালো। নিজের গাল দুটো দেখো না প্রিয় আপু, আমার গালের কি অবস্থা করেছে। প্রণয়ের দিকে এগিয়ে দিয়ে ইনোসেন্ট ফেস করে বলে আবার ফুফিয়ে কেঁদে উঠল। তন্ময়ের কথায় ঘর কাটল প্রিয়তার। সে ভয়ার্ত চোখে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় কপাল কুঁচকে তন্ময়কে কোলে নিল। তার গাল দুটো হ্যাপিটোপিট করে দেখে প্রিয়তার দিকে তাকালো, কণ্ঠে শীতলতা বজায় রেখে বলল,